ওকে, আসসালামু আলাইকুম। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করতেছি। শুরুতে আমরা প্রথম ইয়াটা বলে দিচ্ছি যে আগামী সপ্তাহে আমাদের মানে এই আজকের ক্লাসের পরে আমরা যে অ্যাসেসমেন্টটা নিব, এই অ্যাসেসমেন্টটা সিবিএলএম 1, 2 অ্যান্ড 3-র উপর বেস করে হবে। হ্যাঁ, 1, 2 অ্যান্ড 3-র উপর বেস করে হবে অ্যাসেসমেন্টটা। আর আপনাদের জন্য যেটা গাইড থাকবে যে আপনারা যদি কেউ কোনো বাকি থাকে, সিবিএলএম বাকি থাকে, তাহলে আপনি কি ওই সিবিএলএম এর অংশটুকু আপনি কি সিবিএলএম দেখে লিখে তারপরে মুখস্থ করবেন। আরেকটা বিষয় বলি, এই ফর্মেটিভ সাপ্তাহিক ফর্মেটিভ অ্যাসেসমেন্ট আমরা যেদিন শনিবার ক্লাস নিব সেদিন কিন্তু এক একজনরে এক এক জিনিস জিজ্ঞেস করব আমরা। ঠিক আছে, যে আপনি কি আসলে জেনে লিখছেন নাকি শুধুমাত্র লিখার জন্য লিখছেন। সো আপনাদেরকে ওই অ্যাসেসমেন্টের কোশ্চেনটা মোটামুটিভাবে মুখস্থ থাকতে হবে। ঠিক আছে, কোশ্চেনের আনসারগুলো মোটামুটিভাবে মুখস্থ থাকতে হবে। ঠিক আছে, অন্যগুলা যাই করেন কিন্তু এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। এইটুকু একটু মাথায় রাখবেন যে আমরা কিন্তু ক্লাসে এটা জিজ্ঞেস করব। ওকে, দেখেন আজকে আমরা মূলত যেহেতু আমাদের এখানে সিবিটি এর স্টুডেন্টও আছে, হ্যাঁ, আমরা প্রথম 3টা লেকচার পড়েছি। এই 3টা লেকচার কমন, সিবিটি এর জন্য আছে, সিবি এর জন্য আছে। ঠিক আছে, আরেকটা লেকচার শিট আছে, সেটা আমরা খুব একটা বেশি গুরুত্ব দিয়ে পড়াই না। সেটা হচ্ছে কি আইটি রিলেটেড, কারণ এটা যদি আমরা ওইভাবে ওইখান থেকে যদি অনেক বেশি কোশ্চেন হইতো সেহেতু এটা গুরুত্ব দিয়ে পড়ানো যেত। বাট এটা গুরুত্ব দিয়ে পড়ানো মানে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সটা পুরাটা করানো। ঠিক আছে, মানে 3 মাসের কোর্স এটার ভিতরে পুরাটা ঢুকাই দিয়েছে। ঠিক আছে, এখানে বেসিক যে জিনিসগুলো আছে সে বেসিক জিনিসগুলো একটু মনে রাখলে হয়ে যাবে। যেমন আমরা একটু দেখাই দিচ্ছি শুধু। আজকে আমরা মূলত 4 নাম্বার লেকচার শিট এবং 11 নাম্বার লেকচার শিটের কিছু অংশটা পড়বো। ঠিক আছে, 11 নাম্বার লেকচার শিটটা আমরা কেন আগে পড়তেছি, কারণ যারা সিবিএ করতেছে তাদের আসলে বাকি পরের যে লেকচার শিটগুলো আছে 5, 6, 7, 8, 9, 10 এই 6টা লেকচার শিট দরকার হবে না। ঠিক আছে, বাট যারা সিবিটিএ করতেছে তাদের এই 6টা দরকার হবে। যেহেতু সিবিএ যারা করতেছে তাদের এই 6টা দরকার নাই, বাট যারা সিবিটিএ করতেছে তাদের জন্য কি সিবিএ যে 2টা করবে অর্থাৎ 11 এবং 12 সিবিটিএতেও লাগবে, সিবিএতেও লাগবে। এই জন্য 11, 12 আমরা শেষ করে যারা সিবিএ আছে তাদের মোটামুটিভাবে পড়ালেখার ঝামেলাটা শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আপনারা পড়ালেখার ঝামেলা শেষ করার পর আপনারা ইভিডেন্সের দিকে মনোযোগ দিয়ে ইভিডেন্সটা তৈরি করে ফেলবেন আর ওই ডেমনস্ট্রেশনের দিকে মনোযোগ দিবেন। ঠিক আছে, তাহলে আপনাদের প্রিপারেশন মোটামুটি হয়ে যাবে। অনেকটা পড়া আছে। ঠিক আছে, আপনারা বাসায় একটু পড়বেন আর আমাদের তখন রানিং ক্লাসগুলো চলবে সিবিটি এর জন্য। ঠিক আছে, এখন যারা সিবিএ দিচ্ছেন তাদের কিন্তু সিবিটি এর সময়ও আবার এই 5টা আলাদাভাবে পড়তে হবে। আপনার যে পড়তে হবে না তা না, তার মানে এখন যারা সিবিটিএ দিচ্ছেন তাদের একসাথে 2টা পড়া হয়ে যাচ্ছে। স্যার আসসালামু আলাইকুম। জি, স্যার কিছু একটা জানতে চাই, সেটা হচ্ছে আমি কি সাপোজ আমাদের সিবিএ টা যখন শেষ হয়ে যাবে, ঠিক আছে, আপনি তো সিবিটি এটা একটু পরে শুরু করতে চাচ্ছেন তাই না? তো সিবিএ এখন কি মাঝখানে যে কোনো একটা সময় কি সিবিএ এক্সামটা দেওয়া যাবে? মানে ইফ আই ফিল দ্যাট আই এম প্রিপেয়ার, আচ্ছা, আমি কি দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, আমি একটু বলে দিচ্ছি। যেহেতু আপনার সিবিএটা সিবিটিএটা আমরা একসাথে রান করতেছি, হ্যাঁ, এখন সিবিএতে যা যা আছে সব কিছু সিবিটিএ আছে, তাই না? আবার সিবিটিএতে যা আছে সব কিছু সিবিএতে নাই। তাহলে আমরা সিবিএটাকে আগে প্রায়োরিটি দিচ্ছি, দিয়ে সিবিএতে যা আছে এটা সিবিটিএতে তো পড়তেই হবে, তাই না? এই কারণে সিবিএটাকে আমরা প্রায়োরিটি দিয়ে শেষ করে দিচ্ছি, পরে যেটুকু বাকি থাকবে ওইটা আমরা কি সিবিটি আলাদের শেষ করব। আর আপনি যদি এভিডেন্স আর ওই যে ডকুমেন্টটা শেষ করতে পারেন, মানে অ্যাসেসমেন্ট প্রসিডিউরটা শেষ করতে পারেন, তাহলে আপনি যে কোনো সময় পরীক্ষা বসতে পারেন, সমস্যা নাই তো। এটাই আমি জানতে চাচ্ছিলাম। ওকে স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আপনি প্রসিড করেন স্যার। ওকে, আল্লাহ হাফেজ। আর এভিডেন্সে কি আমাদেরকে কোনো হেল্প করা হবে না? এভিডেন্স মানে এভিডেন্সে কি আমাদের কি কোনো হেল্প করা হবে না? এভিডেন্স তো আমরা শুরুই করি নাই। এভিডেন্সে হেল্প না করলে যদি করতে পারেন তাহলে ভালো। আপনাকে কোনো হেল্প না করলে যদি আপনি এভিডেন্স করতে পারেন তাহলে তো ভালো। এভিডেন্স করে আমাকে শুধু জমা দিবেন, আমি একটু দেখে করে দিব। আমরা যখন এভিডেন্স করতে বলবো আপনাকে, অবশ্যই এভিডেন্সের কতগুলা প্যারামিটার সব কিছু বলবো আপনাকে, টেনশনের কিছু নাই আপনার।
আচ্ছা, ইভিডেন্সের বিষয়টা আমরা বলি। ইভিডেন্সটা যখন আমরা করতে বলবো তখন শুধু আপনাদের না, সবাইকে একসাথেই করতে বলবো, হ্যাঁ? কারণ আপনাদের ইভিডেন্সটা হচ্ছে একটা পার্ট, আর যারা সিবিটিএ করতেছে তাদের ইভিডেন্স হচ্ছে কি ট্রেনিং এবং অ্যাসেসমেন্ট দুইটা একসাথে করতে হবে, এইটুকুই। ঠিক আছে, আমরা ওই ট্রেনিং এবং অ্যাসেসমেন্ট দুইটা একত্রে দিয়ে দিব। আপনারা যারা শুধু সিবিএ আছেন তারা শুধু অ্যাসেসমেন্ট পার্টের ইয়াটা করবেন, ট্রেনিং পার্টেরটা আপনাদের করা লাগবে না। ওকে, তাহলে আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। প্রশ্ন ছিল? জি স্যার। ওকে, বলেন কি প্রশ্ন আছে আপনার? স্যার বলতেছি আমাদের এই পরীক্ষাটা কতদিন পরে শুরু হতে পারবে, কয় তারিখে হবে কিন্তু কনফার্ম হলে ভালো হতো। কোন পরীক্ষাটা? স্যার এই মূল পরীক্ষাটা সিবিএস। আচ্ছা, সিবিএর পরীক্ষা সিবিটি এর পরীক্ষা মূলত একসাথেই হয়, ঠিক আছে? আলাদা আলাদা জায়গায় হয়, একসাথেই হয়। মানে এই রুমে হচ্ছে সিবিএর পরীক্ষা, ওই রুমে হচ্ছে সিবিটি এর পরীক্ষা। এখন আপনার যদি কোর্স আপনি মোটামুটিভাবে এভিডেন্স পর্যন্ত শেষ করতে পারেন, ঠিক আছে, তাহলে তো আপনি যখন এই যে যেমন 18 তারিখে আমাদের একটা অ্যাসেসমেন্ট আছে, হ্যাঁ, 18 তারিখে আমাদের একটা রিঅ্যাসেসমেন্ট আছে। এখন ওইটার যদি রেজিস্ট্রেশন হয়ে না যায়, আমাদের তো রেগুলার অ্যাসেসমেন্ট হচ্ছে, ওইটার যদি রিঅ্যাসেসমেন্ট মানে রেজিস্ট্রেশন হয়ে না যায়, আপনি যদি চান ওইটাতেও কী করতে পারেন, রেজিস্ট্রেশন করতে পারেন। রেজিস্ট্রেশন করে আপনি সিবি এর পরীক্ষাটা আলাদাভাবে দিতে পারেন। এই বিষয়ে আপনি আক্তার ভাইয়ের সাথে ডিটেল কথা বলতে পারেন, ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে, আমাদের মূল বিষয়টা হচ্ছে কি, আমরা আপনাকে 20টা ক্লাসের মধ্যে, হ্যাঁ, আমরা 20টা ক্লাসের মধ্যে সিবিটি এর টোটালটা আমরা শেষ করে দিই। আর আমরা 3টা ক্লাস বা 2টা-3টা ক্লাস রাখি, 5টা ম্যাক্সিমাম। এটা হচ্ছে কি লাইভ ক্লাস, হ্যাঁ। এই লাইভ ক্লাসটা যখন হবে তখন আমরা মূলত কি এই সিবিএলএমগুলো নিয়ে আলোচনা করার সুযোগ হয় না। লাইভ ক্লাসে মূলত সংশোধন করা হয় আপনাদের ওই ইভিডেন্সগুলো, ঠিক আছে? আর আপনাদের যে 2টা ডেমো আছে, একটা হচ্ছে ট্রেনিংয়ের ডেমো আর একটা হচ্ছে কি অ্যাসেসমেন্টের ডেমো। এই 2টা ডেমো সংশোধন করা হয়, ঠিক আছে? ডেমোগুলো একটু প্র্যাকটিস করা হয় যেন আপনি অ্যাসেসরের সামনে যে প্র্যাকটিস করতে যে ঘাবড়ায় না যান। এই জিনিসগুলা দেখেন, আমরা কিন্তু আপনাকে বললাম যে আমাদের এই যে লাস্ট যে পরীক্ষাটা হয়েছে, এই পরীক্ষাতে সবাই কিন্তু কি রিটেনে খারাপ করছে, ম্যাক্সিমামই কিন্তু ডেমো ইভিডেন্স এগুলোতে কিন্তু পাশ করে গেছে। এখন কথা হচ্ছে যে পাশ করে গেছে মানে কি, যে ডেমো ইভিডেন্স কিন্তু আপনাকে ভালো করে প্র্যাকটিস না করা হলে পাশ করবেন না, ঠিক আছে? আর রিটেন তো আপনার পড়া, ঠিক আছে? রিটেন যদি আপনি না পড়েন তাহলে কিছুই হবে না। আচ্ছা, একটু সিভিএলএম 4টা আমরা একটু জাস্ট এক নজর দিয়ে যাচ্ছি। দেখেন, সিভিএলএম 4টা বলছে ইউজ ইনফরমেশন টেকনোলজি বা আইটি টু সাপোর্ট লার্নিং, ঠিক আছে? যে আমি আমার লার্নারদের সাপোর্টের জন্য বা লার্নিং প্রসেসটাকে সাপোর্ট দেওয়ার জন্য আইটিটাকে ব্যবহার করতে হবে। আমরা এখন খুব ভালোভাবে জানি যে আমাদের লার্নিংয়ের স্টাইল হচ্ছে 4টা। লার্নিং স্টাইল হচ্ছে 4টা। 1 নাম্বার হচ্ছে কি ভার্ক, মানে টোটালটাকে আমরা সংক্ষেপে বলি ভার্ক। ভার্কের প্রথমে হচ্ছে কি ভিজুয়াল, তার মানে আমরা যদি কোনো জিনিস দেখি এটা বেশ ভালো মনে থাকে, ঠিক আছে? যেমন আমরা একটা মুভি যদি দেখি মনোযোগ দিয়ে, তাহলে কি মুভির অনেক জিনিস আমরা সহজে ভুলে যাই না। অন্ততপক্ষে কি 24 ঘন্টার মধ্যে তো মোটামুটিভাবে কি 80-90% মনে থাকে। যত সময় যাবে তত কি আপনি এটা আস্তে আস্তে ভুলে যেতে থাকবেন, শুধু মূল টপিকসগুলো মনে থাকবে। তাহলে ভিজুয়াল জিনিসটা যদি থাকে, এটা মনে রাখা কিছুটা সহজ। ভিজুয়াল হচ্ছে আপনি ডায়াগ্রাম আকারে পড়তে পারেন, গ্রাফস আকারে পড়তে পারেন, বিভিন্ন আকারে আপনি পড়তে পারেন, হ্যাঁ, তাহলে এটা মনে রাখা সহজ। এখন আমরা যদি আপনাদেরকে বিভিন্ন ভিজুয়াল ভিডিও দেখানোর মাধ্যমে বা ইয়ের মাধ্যমে আমরা যখন বাচ্চাদেরকে পড়াচ্ছি বা আপনাদেরকে যখন পড়ানো হচ্ছে, এটা একটা কি হচ্ছে, লার্নিংসের একটা পার্ট, ঠিক আছে? এখন এই আইটিটা ছাড়া কি সম্ভব ভিজুয়াল করাটা? আইটিটা অবশ্যই লাগবে। আপনাকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে হবে, ঠিক আছে? আপনাকে বিভিন্ন ছবি এনে যোগ করতে হবে, আপনাকে বিভিন্ন ডকুমেন্ট এনে এখানে যোগ করতে হবে। তার মানে এটা আইটি সাপোর্ট ছাড়া কি হবে না। আপনাকে যদি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতে চান, আপনার স্লাইড শো করার জন্য কি একটা লাগবে, প্রজেক্টর লাগবে, তাই না? এখন এগুলো তো সবই আইটির অংশ। তার মানে আইটিটা অ্যাভারেজ সবার জন্য কমন। আপনি আধুনিক লার্নিং সিস্টেমে আইটিটা কি মোটামুটিভাবে কমন।
আচ্ছা, এখানে আইটিটার ভিতরে অনেক ডিটেলস পড়া আছে, বাট আমরা ওই ডিটেলসগুলোতে খুব একটা যাব না, ঠিক আছে? শুধু এখানে বেসিক কিছু জিনিস আমরা মনে রাখবো আমাদের মতো করে, হ্যাঁ? যেমন এখানে আমরা মনে রাখতে পারি হ্যাজার্ডটা, ঠিক আছে? আইটি ইউজিং পার্সোনাল কম্পিউটার। আপনি যখন পার্সোনাল কম্পিউটার ইউজ করতেছেন সেই ক্ষেত্রে আপনার কি কি হ্যাজার্ডগুলো হতে পারে, জাস্ট আমরা একটু হ্যাজার্ডগুলো মনে রাখার চেষ্টা করব। যেখানে কি কি হ্যাজার্ড হতে পারে, খুব স্বাভাবিকভাবে কি ফিজিক্যাল কিছু হ্যাজার্ড আছে, তাই না? যেমন মাসে একদিকে তাকাই থাকতে থাকতে মাসেল পেন হতে পারে, চোখের চারপাশে মাসেলগুলোতে ব্যথা হতে পারে, স্ট্রেইন অফ আই হতে পারে, মানে কি চোখের চারপাশে যে মাসেল আছে এটাতে ব্যথা হতে পারে। এইটাকে আপনি কিভাবে প্রিভেন্ট করবেন, হ্যাঁ? এই প্রিভেনশনের কিছু এই আসলে কি একেবারে হুবহু আপনাকে এখানে যেভাবে আছে সেভাবে দিতে হবে, বিষয়টা এরকম না। আর এখান থেকে রিটেন প্রশ্ন বা ভাইবা প্রশ্ন ওইভাবে আসে না, এটা শুধু আপনার কি নিড টু নো, জানার জন্য, কুড নো হিসাবে। আচ্ছা, এরপরে দেখেন এখানে কতগুলা দিছে যে আপনাকে একদম স্ট্রেট হয়ে বসতে হবে, ঠিক আছে? ঝুঁকে বসা যাবে না, মিনিমাম দূরত্ব থাকতে হবে 25 সেন্টিমিটার, ঠিক আছে? গ্লাস ব্যবহার করা উচিত, ইউভি প্রোটেক্টেড গ্লাসগুলো, ঠিক আছে? এগুলো জাস্ট বিভিন্ন রকম কথা বলে দিছে যে কিভাবে এটা থেকে প্রোটেক্ট করা যায়। এরপরে দেখেন ইলেকট্রিক্যাল হ্যাজার্ড আছে। তাহলে আমরা যখন আইটি রিলেটেড জিনিসগুলো ব্যবহার করব, ইলেকট্রিসিটি ছাড়া ইম্পসিবল, তাই না? প্রত্যেকটা আইটি রিলেটেড বিষয়ে ইলেকট্রিসিটিটা একদম 100% লাগবে। কারেন্ট চলে গেছে মানে সব কিছু শেষ। পৃথিবীর যত আধুনিকতা, সব আধুনিকতা কিন্তু ডিপেন্ডস অন কি? ইলেকট্রিসিটি। শুধুমাত্র পৃথিবী থেকে আজকে ইলেকট্রিসিটি বিদায় হয়ে যাক, আপনি দেখবেন আমরা আবারও আদিম যুগে ফেরত গেছি, ঠিক আছে? তাহলে ইলেকট্রিক্যাল হ্যাজার্ডটাও কিন্তু কম হ্যাজার্ড না, হ্যাঁ? ইলেকট্রিক্যাল হ্যাজার্ড, ইলেকট্রিক্যাল শক লাগতে পারে, ঠিক আছে? ইলেকট্রিক্যাল ব্রাস্ট হতে পারে, ইলেকট্রিক্যাল হয়ে কি আগুন লেগে যেতে পারে, সার্কিট পুড়ে যেতে পারে, বিভিন্ন রকম প্রবলেম হতে পারে, ঠিক আছে? এটা কি কি হ্যাজার্ড হতে পারে আর কিভাবে প্রিভেনশন করা যেতে পারে, আপনি আপনার মতো করে দুই একটা পয়েন্ট পড়ে জাস্ট আপনার মতো করে আপনি কি এটা পড়বেন যে ইলেকট্রিক্যাল হ্যাজার্ড হতে পারে, এটা হচ্ছে আপনার মূল পয়েন্ট। আর আপনি এতটুকু বুঝেন যে আইটি রিলেটেড বিষয়গুলো ইউজ করার জন্য ইলেকট্রিক্যাল হ্যাজার্ড কি কি হতে পারে, এটা আপনার বোঝার কথা, ঠিক আছে? আপনি ওই অনুযায়ী বুঝে আপনার মতো করে কি কাজ করবেন, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম জিনিসটা ছিল যে আইটি রিলেটেড যেসব বিষয় ব্যবহার করার জন্য কী কী হ্যাজার্ড হতে পারে। এরপরে আসেন ইনফরমেশন শিট নাম্বার 2। তাহলে প্রথমে ছিল হ্যাজার্ডগুলো কন্ট্রোল করা যায় কিভাবে, এখন নাম্বার 2তে বলছে আইডেন্টিফাই অ্যান্ড ইউজ অফ কি পার্সোনাল কম্পিউটার, ঠিক আছে? আমরা আমাদের পার্সোনাল কম্পিউটারে কী কী পার্ট আছে এই পার্টগুলা কি আমরা জানবো এবং আইডেন্টিফাইড করব, ঠিক আছে? এখানে আমরা মূল পড়াটা হচ্ছে কি ইনপুট ডিভাইস কি, আউটপুট ডিভাইস কি, এই ডিভাইসগুলো আপনাকে একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এখান থেকে শর্ট কোয়েশ্চেন অনেক সময় আসতে পারে। যে এখানে বলছে দেখেন ইনপুট আউটপুট প্রসেসর, তাহলে ইনপুট ডিভাইস কি কি? ইনপুট ডিভাইস এগুলো মাউস, কিবোর্ড, মাইক্রোফোন, মডেম। ইনপুট ডিভাইস কি জিনিস? যে ডিভাইসের মাধ্যমে কম্পিউটারের ভিতরে আমরা বিভিন্ন সিগন্যাল কি করি, প্রেরণ করতে পারি, বিভিন্ন ডাটা ঠাটা এগুলো আমরা কি প্রেরণ করতে পারি। তাহলে এটাকে আমরা কি বলতেছি, কম্পিউটারের ভিতরে ঢোকানোর জন্য যে ডিভাইসগুলো কাজ করে এদেরকে কি বলে? ইনপুট ডিভাইস। যেমন কি আমরা যদি স্ক্যানারের কথা বলি, স্ক্যানারের মাধ্যমে কি আমরা একটা লেখা, একটা ছবি কম্পিউটারের ভিতরে ঢুকাই দিচ্ছি, তাই না? ডিজিটাল ক্যামেরা থেকে দেওয়া যেতে পারে। তাহলে এখানে যে জিনিসগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে কি সব ইনপুট ডিভাইস। এরপর আছে প্রসেসিং, ঠিক আছে? সিপিইউ বলা হচ্ছে আমরা যেটাকে বলতেছি, ঠিক আছে? তাহলে কম্পিউটারের একটা ইম্পর্টেন্ট পার্ট প্রসেসিং, মানে এই যে আপনি ইম্পোর্ট ডিভাইসগুলো ঢুকাচ্ছেন এগুলো প্রসেস করার জন্য যে অংশটা আছে সেটাকে আমরা কি অপারেটিং করবে বা ক্যালকুলেশন করবে এই ডাটাগুলোকে, এটার জন্য যে কাজ করতেছে তাকে কি প্রসেসর বলা হচ্ছে, ঠিক আছে? এরপরে প্রসেস করে এটাকে আবার আউটপুট একটা জিনিস দিতে হবে, তাহলে আউটপুট ডাটা দিতে সাহায্য করে কারা কারা? যেমন প্রিন্টার আমার কম্পিউটার থেকে বাইরে নিয়ে আসতেছে, তাই না? আমার লেখাগুলোকে বাইরে নিয়ে আসতেছে, প্রিন্টার আছে, স্পিকার আছে, তাই না? মনিটর আছে, মডেম আছে। মডেম তাহলে একমাত্র জিনিস যেটা কি দুই ক্ষেত্রে কাজ করতেছে, ইনপুট হিসেবেও কাজ করতেছে, আউটপুট হিসেবেও কি কাজ করতেছে, এইখানের এক্সাম্পল অনুযায়ী সিবিএলএম এর। ওকে, এখানে বিভিন্ন ইম্পোর্ট ডিভাইসগুলো, আউটপুট ডিভাইসগুলোর একটা ছোটোখাটো বর্ণনা দিছে। এগুলো বেসিক জিনিস আমরা মোটামুটিভাবে জানি, ঠিক আছে? এখানে দেখেন একটা টেবিল আছে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিক্যান্ট প্রোগ্রাম। এখানে বলছে যে লেটার অর কাস্টমার্স রিপোর্টস, তারপরে কি মিনিটস অফ মিটিং, ইন্ডিভিজুয়াল অফ কাস্টমার। এখানে প্রত্যেকটা জিনিসগুলো আলাদা করছে, মানে আমরা যখন অফিসের কোর্সটা করি মাইক্রোসফট অফিস বা অফিস অ্যাপ্লিকেশন কোর্স, এখানে কি থাকে? ওয়ার্ড প্রসেসিং থাকে, স্প্রেডশিট থাকে, ডাটাবেস থাকে, ঠিক আছে? এই তিনটাই হচ্ছে কি মূল বেসিক, আর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা থাকে, ঠিক আছে? এখন কথা হচ্ছে এইটা যে থাকে, স্যার এটা কত নাম্বার পেজ স্যার? 24 নাম্বার 20 নাম্বার পেজ।
নাম্বার 20। তাহলে আপনার যদি একটা ইয়া আসে, শর্ট কোশ্চেন আসে যে ওয়ার্ড প্রসেসিংটা কি, ওয়ার্ড প্রসেসিংটা হচ্ছে একটা সফটওয়্যার, স্প্রেডশিটটা কি, এটাও একটা সফটওয়্যার, ডাটাবেসটা কি, এটা একটা সফটওয়্যার। হুম, এখানে আসলে কি বেশিরভাগ ক্ষেত্রে যে কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলো হচ্ছে কি একেবারে অবজেক্টিভ টাইপের কোশ্চেনগুলো আসে। সাধারণত বড় প্রশ্ন কিছু কিছু ক্ষেত্রে আসে, সেটা পাওয়ার পয়েন্ট থেকে বেশি আসে। হ্যাঁ, কারণ অ্যাক্সেস আর এক্সেল এগুলো আমাদের এখানে খুব কমই লাগে। আমাদের মূল বিষয় যেটা লাগে সেটা হচ্ছে কি পাওয়ার পয়েন্ট। তাহলে পাওয়ার পয়েন্ট স্লাইডগুলো কিভাবে যায়, পাওয়ার পয়েন্ট অ্যানিমেশনগুলো কিভাবে করে, ঠিক আছে, এই জিনিসগুলো মাঝে মাঝে কি আসে। তাহলে এখানে দেখেন একটা দিছে, প্রশ্ন দিছে যে এখানে ডিভাইসগুলোর নাম বলছে, প্রিন্টার, কিবোর্ড, স্ক্যানার, মাউস, মডেম, তাই না? এখানে ইনপুট ডিভাইস না আউটপুট ডিভাইস আপনাকে একটু আইডেন্টিফাইড করতে হবে, ঠিক আছে? এই টাইপের কোশ্চেনগুলো আসে, এখানে আহামরি কিছু না। হুম, দেখেন এইটার প্রিপারেশনটা আপনাদের আসলে থাকবে কিসে, এইটার প্রিপারেশনটা আপনাদের থাকবে আমরা যখন ওই যে আপনাদের বিভিন্ন ফর্মেটিভ অ্যাসেসমেন্টগুলো দেওয়া শুরু করব, ওই ফর্মেটিভ অ্যাসেসমেন্টে যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনের উপর বেস করে আপনি পড়বেন। আর আপাতত আপনি পড়বেন কিভাবে এটাই শুধু আমি বলে দিচ্ছি। যদি আপাতত আপনি এখান থেকে পড়তে চান তাহলে এইখানের যে কোশ্চেনগুলো আছে, এইখানের যে অবজেক্টিভ কোশ্চেনগুলো আছে এগুলো পড়বেন আর মূল পয়েন্টটা পড়বেন। মূল পয়েন্ট বলতে কি বোঝাচ্ছি, যেমন ধরেন এই যে মাইক্রোসফট ওয়ার্ডে বলছে কি, এখানে বলছে ক্রিয়েটিং এ স্যাম্পল ডকুমেন্টস বাই ইউজিং বেসিক ফরমেটিভ, ঠিক আছে? তাহলে বেসিক ফরমেটিভ ইউজ করে একটা ডকুমেন্ট শিট কীভাবে তৈরি করা যায়, এখানে খুব একটা বেশি কি পড়ার মতো কিছু নাই। কিন্তু এই যে এখানে যে জিনিসগুলো আছে যে হাইলাইটিং টেক্সট কি, তারপরে আমরা যদি বলি এগুলো আসলে কি যারা আমরা কাজ পারি এগুলা এমনভাবে না যেগুলো আমরা পারবো না, বোল্ড, আন্ডারলাইন, ইটালিক, ঠিক আছে, এই জিনিসগুলো মোটামুটিভাবে আমরা বুঝি যে কিভাবে বোল্ড করে, কিভাবে আন্ডারলাইন করে, কিভাবে ইটালিক করে। হুম, সো এগুলো নিয়ে আসলে খুব একটা বেশি সমস্যা হওয়ার কথা না। এই যে কাট পেস্ট কপি, এখানে মূল কি কাট পেস্ট কপি, কাট পেস্ট কপি সম্পর্কে একটা বেসিক আইডিয়া রাখলেই হবে, ঠিক আছে? কাট বলতে কি বোঝায়, কপি বলতে কি বোঝায়, পেস্ট বলতে কি বোঝায়, কিভাবে করে। যদি বলে যে পেস্ট কিভাবে করে, আপনাকে আগে কি করতে হবে, পেস্ট করার জন্য কাট অথবা কপি করতে হবে, তাই না? কাট কপি করার পরে পেস্টে যেতে হবে। আর যদি বলে কাট কিভাবে করে তাহলে কি করতে হবে, কাট করার জন্য সিলেক্ট করতে হবে। কাটের সাথে কিন্তু পেস্ট আসবে না। তারপরে একটা ফাইল কিভাবে সেভ করে এগুলো আমরা জানি ম্যাক্সিমামই। একটা প্যারাগ্রাফ কাজ করার জন্য প্যারাগ্রাফের একটা বিষয় জাস্ট একবার রিডিং বললে হয়ে যাবে, যে সামনে কিভাবে স্পেস দেয়, পেছনে কিভাবে স্পেস দেয়, কিভাবে একটা সেন্টেন্স লাইন স্পেসিং করে, ঠিক আছে? এগুলো যারা আমরা বিশেষ করে কম্পিউটার থেকে আসে, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন থেকে আসছি তাদের কাছে এটা কিছুই না। আর যারা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন থেকে আসি নাই, ঠিক আছে, তাদের জন্য এটা কিছুই না। কারণ আপনাকে যেহেতু আমরা সিবিটি এর নিচ্ছি, এখানে আপনি আসলে কি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে হবে। কি কারণে তৈরি করতে হবে, যে আপনার যে লার্নার আছে ওই লার্নারদেরকে ভালো করে ক্লাসে শেখানোর জন্য, লাইভ ক্লাসে ভালো করে শেখানোর জন্য তাদেরকে আপনি যেভাবে শেখাতে পারেন, মানে ওইটা শেখানোর জন্য আপনার কম্পিউটারের যে যে অংশগুলো লাগবে ওই অংশগুলোর দিকে এখানে কি কোশ্চেনে বেশি ফোকাস করা হয়। এখানে কখনোই ফোকাস করা হয় না যে আপনি অফিস অ্যাপ্লিকেশন পারেন কি না, আপনি বাংলা ইংরেজি টাইপিং কত ভালো পারেন, এগুলো কিন্তু দেখা হবে না। কারণ এখানে আমাদের সাবজেক্টের নাম কি, কম্পিটেন্সি বেস ট্রেনার অ্যান্ড অ্যাসেসর। তার মানে আপনি দক্ষ টিচার বা দক্ষ ট্রেনার এবং দক্ষ অ্যাসেসর হওয়ার জন্য যে যে কোয়ালিটিগুলো আপনার দরকার সেই কোয়ালিটির উপর বেস করেই সকল নলেজ, সেই কোয়ালিটির উপর বেস করেই সকল স্কিল এবং কি অ্যাটিটিউডগুলো ডেভেলপ করতে বলা হয়, ঠিক আছে? এখন এটার বাইরে তো অনেক কিছু থাকতে পারে, ওগুলার দিকে কোনো গুরুত্ব দিবে না। কারণ কি,
এখানে ধরেন আমরা যখন সিবিটিএ দিচ্ছি, সিবিটিএ থেকে আমরা বলতেছি যে আপনি কোন অকুপেশন থেকে আসবেন, এটা কোনো কিন্তু সিলেক্টিভ নয়। কথা হচ্ছে আপনি যে অকুপেশন থেকে আসেন সিবিটিএটা আপনি করতে পারবেন। কারণ এখানে আসলে কি আপনাকে কেয়ার গিভার হিসাবে ভালো ট্রেনার হইতে হবে বিষয়টা এরকম না, কম্পিউটারের উপর ভালো ট্রেনার বানাবে বিষয়টা এরকম না, আপনাকে সামগ্রিক অর্থে ট্রেনার বানাবে, অর্থাৎ একটা ট্রেনারের যে গুণাগুণ আছে ওগুলা শেখাবে। ঠিক আছে, তাহলে ট্রেনারের গুণাগুণগুলো যদি শিখেন, আপনি যেহেতু কি অ্যাকাউন্টসে দক্ষ, আপনি যেহেতু কেয়ার গিভিংয়ে দক্ষ, তাহলে এই কেয়ার গিভিংয়ে আপনি এই ট্রেনারের দক্ষতাটাকে কাজে লাগিয়ে আপনার যে লার্নার আছে ওই লার্নারগুলোকে কি আপনি হেল্প করবেন। এটার জন্যই কিন্তু এই বিষয়গুলো, এই জন্য এখানে সব অকুপেশনেরই কি লোক থাকে, ওয়েল্ডিংয়ের লোকও থাকে। এখন এটা যদি বলতো ওয়েল্ডিংয়ের একটা ছেলে আছে, ওই ওয়েল্ডিংয়ের ছেলেটাকে আমি কি করব, অ্যাসিস্টমেন্ট শিখাবো, আমি নিজেই তো ওয়েল্ডিং পারি না, তাহলে আমি যদি ওয়েল্ডিং না পারি তাকে আমি কিভাবে, আমি নিজেই বিষয় সম্পর্কে কোনো ধারণা নাই, তাকে আমি কি ওয়েল্ডিংয়ের টিচার হিসেবে দক্ষ করব। বিষয়টা কেমন বেমানান হয়ে যেত না? মূল বিষয়টা হচ্ছে সে ওয়েল্ডিংয়ের জন্য আসছে, নো প্রবলেম, ওয়েল্ডিংয়ে তার যথেষ্ট নলেজ আছে, তার যথেষ্ট স্কিল আছে, ওকে ফাইন। এখন আমি তাকে শিখাবো যে হাউ টু লার্ন মানে দিস নলেজ, বা হাউ টু ইউটিলাইজ আইটি। ঠিক আছে, মানে আপনি কিভাবে আইটি ইউজের মাধ্যমে আমার লার্নার বলতেই কিন্তু আমি এখানে আলাদা করে দিচ্ছি। ঠিক আছে, আমার লার্নার বলতে আমি এখানে কি বোঝাচ্ছি, আমি যে সেক্টরে আছি ওই সেক্টরের লার্নার। আমি বিউটিফিকেশনে আছি তাহলে বিউটিফিকেশনের লার্নারদের কথা বলতেছি। আমি এখানে যদি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনে থাকি, গ্রাফিক্সে থাকি, অথবা কি ওয়েবে থাকি, তাহলে আমার লার্নারগুলো আলাদা। ঠিক আছে, আমি এখানে কেয়ার গিভিংয়ে আছি তাহলে আমার লার্নার কারা আলাদা। তাহলে আমরা আমাদের নিজেদের লার্নারগুলোকে খুব ভালোভাবে যেন দক্ষ করতে পারি, এই জন্য আমার যে কোয়ালিটিগুলো লাগবে এই কোয়ালিটিগুলো এখানে আমি অর্জন করতে আসছি। আমি এখানে ভালো কেয়ার গিভার হতে আসিনি, ভালো কেয়ার গিভার হওয়ার জন্য আমাকে কেয়ার গিভিংয়ের কোর্স করতে হবে, ওই কেয়ার গিভিং কোর্সে আমি ভালো কেয়ার গিভার হব। ঠিক আছে, আমি এখানে ভালো কম্পিউটার অপারেটর হতে আসি নাই। ঠিক আছে, বাট আমি কম্পিউটার অপারেটিংয়ের ক্লাস নেওয়ার জন্য আমাকে যে যোগ্যতাগুলো থাকা লাগবে এই যোগ্যতাগুলো আমি এখানে নিয়ে আসছি। ঠিক আছে, এই যে আন্ডো, রিডো, ঠিক আছে, সেভ ফাইল, চুজ ফাইল, এগুলো কমন জিনিস, এগুলো আপনাদের খুব একটা কষ্ট হওয়ার কথা না। ওকে, এই যে মার্সেল, হ্যাঁ এটা একটু দাগায় নেবেন, মাঝে মাঝে কোশ্চেনটা আসে মার্সেল, হ্যাঁ আল্লাহ, মার্সেল কিভাবে একটা সেল মার্স করে, কারণ আপনাদের বিভিন্ন ওই যে এভিডেন্সে কাজ করার সময় মার্স করা লাগে দুইটা সেলকে। ঠিক আছে, মার্সেলটা আপনারা একটু দেখবেন, এটা আলাদাভাবে দাগায় রাখেন। এই যে এখানে যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলোর উত্তরগুলো শুধু পড়বেন। ঠিক আছে, সেলফ চেক, কত বিষয়টা আছে স্যার? মার্সেল আছে 61 পেজে। দেখেন প্রত্যেকটা ইনফরমেশন শিট শেষে একটা কি দেওয়া থাকে, 1 2 3 4 5 এরকম কিছু কোশ্চেন দেওয়া থাকে না, হোয়াই উই ইউজ ট্যাব, হ্যাঁ, ইফ ইউ প্রেস কন্ট্রোল ইউ আফটার সিলেক্টিং এ টেক্সট, হোয়াটস হ্যাপেন টু ক্রিয়েট এ ডকুমেন্ট হুইচ মাইক্রোসফট প্রোগ্রাম উই ইউজড। ঠিক আছে, হোয়াট স্টেপ ইউ নিড টু টেক ডিলেট এ রো ইন এ টেবিল। এই যে এই টাইপের কোশ্চেনগুলো কি আপনারা একটু খেয়াল করবেন। হ্যাঁ, তার মানে এখানে আপনাদের মূল পড়তে যদি ইচ্ছা করে পড়বেন কি, ওই যে ভিতরে কিছু যেটা আমরা বলে দিব ওই দু একটা জিনিস বাদ দিয়ে এই যে এখানে যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেলফ চেক শিটে, এইটা জাস্ট একটু আপনার জানার জন্য পড়ে নেবেন। উত্তরগুলো এখানেই দেওয়া আছে, সো কোনো সমস্যা হবে না, জাস্ট প্রশ্নগুলো দেখে উত্তরগুলো পড়ে নেবেন। ওকে, এবার আসেন ওয়ার্ড ডকুমেন্টের পরে আছে মাইক্রোসফট এক্সেল। এক্সেলের ক্ষেত্রেও একই বিষয়। ঠিক আছে, খুব বেসিক কিছু ডকুমেন্ট ছাড়া, যেমন যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়া কি অন্য কোনো কিছু খুব একটা বেশি এখানে দরকার হয় না। ঠিক আছে, আর কোনো এক্সেলের কোনো কিছু আপনাকে করতেও দিবে না, ভয় পাওয়ার কিছুই নাই। এক্সেলের শেষে যে কোশ্চেনগুলো আছে ওই কোশ্চেনের মতো করে আপনি জাস্ট নিজের মতো করে একটু প্রিপারেশন নেবেন। এই যে এখানে দেখেন
ঠিক আছে, বলছে হোয়েন উই কল এ সেল বাই কি C42, মানে একটা সেলকে আমরা কখন C42 সেল বলবো। ঠিক আছে, এগুলো ওই যখন ইয়াটা পাবেন এখানে আনসারও দিয়ে দেওয়া আছে, সেই আনসারের মতো করে আপনি পড়লেই হয়ে যাবে। ওকে, এই টাইপের কোশ্চেনগুলো আপাতত আপনি কি পড়েন। আর এটা হচ্ছে কি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। আচ্ছা, এই পাওয়ার পয়েন্ট থেকে অনেক বেশি কিছুটা ভালো করে পড়তে হবে। হ্যাঁ, পাওয়ার পয়েন্ট থেকেই যা কোশ্চেনগুলো বেশিরভাগ ক্ষেত্রে করে। তাহলে পাওয়ার পয়েন্ট আপনি পড়বেন ক্রিয়েট এস কি টাইটেল অর স্লাইড, একটা ক্রিয়েট এ টাইটেল স্লাইড, একটা টাইটেল স্লাইড কিভাবে ক্রিয়েট করে এটা পড়বেন। ঠিক আছে, পেজ নাম্বার হচ্ছে 103। একটা নিউ স্লাইড কিভাবে নিয়ে আসে, এই যে এই চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট থাকে। হ্যাঁ, এটা একটু মনে রাখেন। পেজ নাম্বার হচ্ছে 108। হ্যাঁ, 108 নাম্বার পেজের এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার থেকে অনেক কোশ্চেন থাকে। হ্যাঁ, ইনফরমেশন শিট নাম্বার 11। হ্যাঁ, এই 11-এ অ্যানিমেশন, ট্রানজিশনস, তারপরে কি স্পেল চেক, আউটলাইন ট্যাব, স্লাইড ট্যাব, শর্টার ভিউ অ্যান্ড কি প্রিন্টিং। এই অংশের ভিতরে অ্যানিমেশন, তারপর কি ট্রানজিশন, অ্যানিমেশন কাকে বলে, কয়েকটা অ্যানিমেশনের নাম বলেন, ট্রানজিশন কি, অ্যানিমেশন এবং ট্রানজিশনের মধ্যে পার্থক্য কি। ঠিক আছে, এই টাইপের কিছু জিনিস মাঝে মাঝে থাকে পরীক্ষায়। তার মানে এই ইনফরমেশন শিট এলিমেন্টটা একটু ভালো করে পড়তে হবে। কিভাবে ট্রানজিশন অ্যাড করে, কিভাবে অ্যানিমেশন অ্যাড করে, কিভাবে অ্যানিমেশন ডিলিট করে। আইটি শিটটা অনেক বড় করছে আপনাদের বোঝার সুবিধার জন্য, যে আপনি যদি হঠাৎ কোনো কাজে আটকে যান এটা দেখে যেন করতে পারেন। বাট আইটি শিটে পড়া এত বেশি না। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 4 দেখেন, এখানে বলছে হাউ ক্যান ইউ ইনসার্ট এ নিউ স্লাইড ইন এ প্রেজেন্টেশন। দেখছেন ওই যে নিউ স্লাইড কীভাবে আসে। ঠিক আছে, হোয়েন ইউ অ্যাপ্লাই থিম অ্যান্ড হোয়াট হ্যাপেন্স। ঠিক আছে, হাউ টু স্টার্ট এ স্লাইড শো কীভাবে স্টার্ট করতে হয়। হোয়াই উই শুড ইউজ দ্য অ্যানিমেশন টু স্লাইড, আমরা অ্যানিমেশনটা কেন স্লাইডে ব্যবহার করি। হাউ টু অ্যাপ্লাই স্লাইড ট্রানজেকশন কেন অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের CBLM 4। এখন আমরা যদি বলি আমাদের মূল CBLM হচ্ছে CBLM 11টা। ঠিক আছে, তাহলে CBLM 4-এ আমরা যে মূল বিষয়গুলো পড়লাম এটা হচ্ছে কি আমাদের আইটির সাথে রিলেটেড যে বিষয়গুলো থাকবে, এর ভিতরে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের দিকে আপনারা গুরুত্ব একটু বেশি দিবেন। আর আমরা যখন ইয়াগুলো দিব, MCQ টাইপের কোশ্চেনগুলো এখনই আমরা দিচ্ছি না কেন, এখন দিলে আপনি তো সব শিটগুলো পড়া হয় নাই, কারণ কোশ্চেন তো করা হয়েছে সব শিট থেকে। এই ক্ষেত্রে আপনাদের একটু ঝামেলা হবে, এই জন্য আমরা এখনই সব কিছু দিচ্ছি না। এখন আমরা ওই টপিকস অনুযায়ী শুধু কোশ্চেনগুলো আপনাদেরকে দিচ্ছি, ওভারঅল কোশ্চেনগুলো দেওয়া হচ্ছে না। হ্যাঁ, এটার কারণ হচ্ছে আপনার ভিতরে যেন না হয়, ডিপ্রেশন কাজ না করে, হ্যাঁ এত কোশ্চেন আমি পারি না, এই টাইপের ডিপ্রেশন যেন কাজ না করে। আচ্ছা, তাহলে আমরা আপনাদের কাছে এই শিটটা আছে সবার কাছে প্রিন্ট করা, CBTA নাম্বার 11 নাম্বার শিট, ডিজাইন এ কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট। ঠিক আছে, কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট এই শিটটাকে আমরা 11 নাম্বার শিট বলি। হ্যাঁ, তাহলে ডিজাইন কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট, এরপরে পড়বো আমরা 12 নাম্বার শিট। 11 আর 12 যদি শিটটা আমরা পড়ি তাহলে আমাদের সাথে যারা আছে সিবিএর কোর্স কারিকুলাম মোটামুটিভাবে শেষ। ঠিক আছে, এরপরে থাকবে CBT এর কোর্স কারিকুলাম, তখন আমরা আবারও কি নতুন করে শুরু করব 5 নাম্বার থেকে। ক্লিয়ার তো আপনারা? আচ্ছা, তাহলে আজকে যেহেতু আমরা এই শিটটা দেখলাম, একটু হালকা একটু টাচ না দিলেও হইতো, কারণ এর আগের ব্যাচে আমি এটা পড়াই নাই, আপনাদের ব্যাচে শুধু একটু টাচ দিলাম যে এই টাইপের জিনিসগুলো একটু পড়া লাগবে। ওকে,
তাহলে দেখেন ইনফরমেশন শিট নাম্বার 1, ঠিক আছে? আপনাদের কাছে যাদের কাছে এই শিটটা আছে তারা শিটটা একটু বের করেন, কারণ এখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে। স্যার এটার পেজ নাম্বার কত স্যার? আর এই ইনফরমেশন শিট 1 পেজ নাম্বার আর কত হবে? 7 নাম্বার পেজ। দেখেন আমরা বললাম কি এটা হচ্ছে সিবিএলএম নাম্বার 11, হ্যাঁ, সিবিএলএম নাম্বার 11, ইনফরমেশন শিট 1 পেজ নাম্বার 7। আপনারা কি এখনও ইয়া দেখে পড়তেছেন, মানে আপনাদের সফট কপি দেখে পড়তেছেন? আমি কিন্তু প্রথম ক্লাসে বলে দিছিলাম। না স্যার, সব পিন দেওয়া হয়েছে স্যার, আমি তো দিছি তো দিল। যারা এখনো প্রিন্ট দেন নাই, ঠিক আছে, তারা আশাও করেন না যে আপনারা কম্পিটেন্ট হবেন, ঠিক আছে? এই আশা একদম ঘুরে বালি। দেখেন একটা জিনিস হচ্ছে কি হেল্পিং হ্যান্ড, আরেকটা হচ্ছে মূল জিনিস। আমরা সারা জীবন যেটা বলে আসছি, পড়া লেখা, খাতা কলম বইপত্র, ঠিক আছে, এগুলো মানে কাগজে কলমেই ভালো লাগে। আপনি একটা বই কাগজে কলমে যত মনোযোগ দিয়ে পড়তে পারবেন, যত ক্রিয়েটিভলি পড়তে পারবেন, আপনি সফট কপিতে তত ক্রিয়েটিভলি কখনোই পড়তে পারবেন না, ঠিক আছে? কাগজে কলমে আপনি যেভাবে দাগিয়ে করেছি স্যার। হ্যাঁ, যারা এখনো প্রিন্ট করেন নাই তাদের কাছে আবারও রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা একটু দয়া করে প্রিন্ট করে ফেলেন, তা না হলে এই কয়েকটা টাকা বাঁচানোর জন্য আপনার আলটিমেট আপনি যে কোর্সে ভর্তি হয়েছেন এই টাকাটাই গায়েব হয়ে যাবে। আপনাকে আরও কি 2500 টাকা দিয়ে আরও অনেকবার পরীক্ষা দিতে হবে। আমি বলতেছি না যে আপনি প্রিন্ট করলেই কি হয়ে যাবেন আপনি, ঠিক আছে, মানে অ্যাসেসমেন্টে কম্পিটেন্ট হয়ে যাবেন, তবে প্রিন্ট করলে আপনি পড়ার সুযোগটা বেশি পাবেন, ভালো করে পড়তে পারবেন, দাগিয়ে দাগিয়ে পড়তে পারবেন। কারণ কোনটা মাস্ট নো, কোনটা শুড নো, কোনটা কুড নো, এটা আপনার খাতায় দাগানো থাকলে এটা আপনার জন্য সহজ হবে। ওকে, দেখেন আমরা তো এখানে একটা মানে ভিজুয়াল প্রেজেন্টেশনের জন্য একটা জিনিস দিচ্ছি, বাট এটা দিয়ে আপনার পড়ার কথা না। আপনার সামনে অবশ্যই এখন কি শিট নাম্বার 11টা থাকবে, আপনি সেটা দেখে দেখে পড়বেন, এটা শুধু দেখবেন যে কোন পেজটা আমরা খুলতেছি। ওকে ফাইন, এখানে বেশ কিছু পড়া আছে, তাই এই শিটটা আমরা আসলে কি একটা ক্লাসে শেষ করতে হলে ফুল ক্লাসটা এটার উপরেই দিতে হয়। যেহেতু অর্ধেক ক্লাস আমাদের ওইটার উপরে চলে গেছে, আমরা চেষ্টা করবো আজকে যতটুকু শেষ করা যায়। হ্যাঁ, ওকে ফাইন। দেখেন আপনার সিবিটি এর কোর্সের মূল বিষয় হচ্ছে কি ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট, আর অ্যাসেসমেন্ট পার্টের জন্য এই 11 এবং 12 নম্বর শিট দুইটা আপনাদেরকে পড়ানো হচ্ছে। সো অ্যাসেসমেন্ট পার্টটা যেহেতু 50%, ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট, তার মানে কি দুইটা জিনিস, একটা ট্রেনিং একটা অ্যাসেসমেন্ট। তাহলে ট্রেনিংয়ের জন্য 50%, অ্যাসেসমেন্টের জন্য 50%, তার মানে এখানে শিট দুইটা, বাট ইম্পর্টেন্সই কিন্তু অনেক বেশি, ঠিক আছে? সো আপনাদের এই বেসিক দুইটা শিট খুব ভালোভাবে কি করতে হবে, পড়তে হবে। এটা আপনি বলতে পারেন স্যার আপনি যে শিট ধরেন সেটাই তো বলেন, এটা ভালো করে পড়তে হবে, এটা ভালো করে পড়তে হবে, কোনটা ভালো করে পড়তে হবে না? আসলে ভালো করে সবগুলোই পড়তে হবে, কারণ প্রত্যেকটা জিনিস একটা আরেকটার সাথে রিলেটেড। বাট যেমন আপনি প্রথম 3টা শিট পড়ছেন, প্রথম 3টা শিট কিন্তু সরাসরি এটার সাথে রিলেটেড। সো আপনাকে সবগুলো শিটই ভালো করে পড়তে হবে, অ্যাটলিস্ট মূল যে টার্মগুলো আছে এই টার্মগুলো ভালো করে পড়তে হবে। তাহলে আমরা প্রথম শিটে দেখতেছি, এখানে আমাদের ইনফরমেশন শিটের ভিতর প্রথম ইনফরমেশনটা আছে ডিটারমাইন দ্য ফোকাস অফ অ্যাসেসমেন্ট। তাহলে অ্যাসেসমেন্টের সময় কোন কোন বিষয়ের প্রতি আমার গুরুত্ব দিতে হবে, এটা হবে কি এই শিটের মূল প্রতিপাদ্য বিষয়। তাহলে আমরা আগে প্রথমে জানি অ্যাসেসমেন্ট প্রসেস, অ্যাসেসমেন্টটা কি। অ্যাসেসমেন্টের প্রথম সংজ্ঞাটা ফার্স্ট প্যারাটুকু একদম মাস্ট নো দিয়ে দেন, ফার্স্ট প্যারার প্রথম লাইনটা একেবারে মাস্ট নো। অ্যাসেসমেন্ট ইজ এ প্রসেস, অ্যাসেসমেন্ট হচ্ছে কি একটা প্রক্রিয়া অফ কালেক্টিং এভিডেন্স কালেক্টের একটা প্রক্রিয়া, অ্যান্ড মেকিং জাজমেন্ট, আমরা একটা জাজমেন্ট করব কালেকশনের উপর বেস করে, ঠিক আছে, অন হোয়েদার কম্পিটেন্স হ্যাজ বিন অ্যাচিভড, তার কি দক্ষতা আসলে অর্জন হয়েছে কিনা। দ্য পারপাস অফ অ্যাসেসমেন্ট ইজ টু কনফার্ম দ্যাট ইন্ডিভিজুয়াল ক্যান পারফর্ম দ্য ওয়ার্ক টাস্ক টু দ্য স্ট্যান্ডার্ড এক্সপেক্টেড অ্যাজ দ্য ওয়ার্কপ্লেস এক্সপ্রেসড ইন দ্য রিলেভেন্ট কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। আমরা সহজ কথায় যদি বলি, আমাদের অ্যাসেসমেন্টের মূল উদ্দেশ্য কিন্তু কি কাউকে পাস করানোও না, কাউকে ফেল করানোও না।
অ্যাসেসমেন্টের মূল উদ্দেশ্য কতগুলা ডকুমেন্ট, কতগুলা এভিডেন্স কালেক্ট করা। এই এভিডেন্সের উপর বেস করে একজনকে জাজ করা যে এই ব্যক্তি ওয়ার্ক প্লেস স্ট্যান্ডার্ড অনুযায়ী এই কাজটাতে দক্ষ কি দক্ষ না। যদি এভিডেন্স বলে যে সে দক্ষ, তাহলে আমরা তাকে কম্পিটেন্স দেই। যদি এভিডেন্স বলে যে সে দক্ষ না, তাহলে আমরা তাকে নট ইয়েট কম্পিটেন্স দিই। তার মানে এখানে আমার মূল উদ্দেশ্য কি, নট ইয়েট কম্পিটেন্স বা কম্পিটেন্স দেওয়া না। মূল উদ্দেশ্য হচ্ছে এভিডেন্স কালেক্ট করা। এরপরে আমি এভিডেন্সটাকে জাজ করি। ওই এভিডেন্সের জাজমেন্টের উপর ভিত্তি করে আমরা কি করি, কম্পিটেন্ট অথবা নট ইয়েট কম্পিটেন্ট দেই। এবং আমার এই জাজমেন্টে যদি আপনারা খুশি না থাকেন, আমার এই জাজমেন্টে যদি আপনারা খুশি না থাকেন, তাহলে কিন্তু আমার এই জাজমেন্টের বিষয়ে অ্যাপিল করারও সুযোগ আছে। দেখবেন আপনারা যখন অ্যাসেসমেন্ট দিছেন, প্রত্যেকটা অ্যাসেসমেন্টে অ্যাসেসর আপনাদেরকে কিছু বিষয় কনফার্ম করে একটা অ্যাগ্রিমেন্ট পেপার সাইন করায় নেয়, তাই না? বলে যে এটা একটা অ্যাগ্রিমেন্ট পেপার, এই পেপারে কতগুলো 6টা বিষয় মানে কি করা আছে, ইয়েস আর নো দেওয়া আছে, যে আপনারা দেখেন এই 6টা বিষয় আপনারা কনফার্ম কিনা, এই 6টা বিষয় আপনারা মেনে নিচ্ছেন কিনা, এই 6টা বিষয় আপনারা বুঝেন কিনা। যদি আপনারা এই 6টা বিষয় বোঝানো আপনাদেরকে আমি বুঝিয়েছি, এরপরেও যদি এই 6টা বিষয়ের কোনো একটা বিষয় সমস্যা থাকে, আপনারা আমাকে কোশ্চেন করেন, আমি আপনাকে আবার বুঝাই দিব, ঠিক আছে? বাট এই 6টা বিষয় বুঝে অ্যাগ্রিমেন্ট শিটে সাইন করে তারপর আপনাকে কি মূল অ্যাসেসমেন্ট পর্বে যেতে হয়। আপনারা যারা অ্যাসেসমেন্ট দিচ্ছেন, অ্যাগ্রিমেন্ট শিটে কি সাইন করছেন কখনো? বিষয় অ্যাগ্রিমেন্ট শিটে কি লেখা থাকে কখনো পড়ছেন? পড়েছিলাম স্যার, কিন্তু এখন মনে হচ্ছে না, মনে করতে পারতেছি না। ওইটা কি বুঝেছিলেন? আপনি যে পড়েছিলেন, পড়ে কি বুঝেছিলেন আসলে কি পড়লাম? কিছু মনে করতেছে না। বুঝতে পেরেছিলাম। জি, কি বুঝতে পেরেছিলেন একটু শেয়ার করবেন? না, বললাম স্যার যে ওইরকম ভাবে বুঝতে পেরেছিলাম, মানে মনে হয় না স্যার, এরকম বলতেছিলাম। হ্যাঁ, এটার একটা কারণ কি জানেন? এটার একটা কারণ হচ্ছে আপনি তখন এসএসসি ছিলেন, ঠিক আছে? আপনি তখন এসএসসি ছিলেন। আপনি যখন অ্যাসোসর হবেন, তখন কিন্তু এটা না বুঝে আপনি অ্যাসেসমেন্ট নিতে পারবেন না। কারণ আমরা আপনাকে কখনোই কম্পিটেন্ট করবই না যে আপনি ওই 6টা বিষয় বুঝেন না, ঠিক আছে? আপনি যখন এখানে অ্যাসেসমেন্টের ডেমো দিবেন, এই প্রত্যেকটা বিষয়ে আপনার কি ওই অ্যাসেসরের কাছে যে অবজারভেশন শিট থাকে, এই প্রত্যেক 6টা বিষয় অবশ্যই থাকবে। মানে আপনাকে এই 6টা বিষয় অবশ্যই বুঝায় বলতে হবে। তার মানে আপনি যদি অ্যাসেসর পার্টে পাস করতে চান, এই অ্যাগ্রিমেন্ট শিটের 6টা বিষয় না বললে জীবনেও পাস করতে পারবেন না, ঠিক আছে? কি কি আছে সেটা তো আমরা পড়বই, বাট 6টা বিষয় অবশ্যই আপনার নিজেকেও বুঝতে হবে এবং কি আরেকজনকে বোঝানোর প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এই 6টা বিষয় কনফার্ম আপনার বুঝতে হবে, ঠিক আছে? জি স্যার। 6টা বিষয় আপনারা মনে রাখলেই মনে রাখতে পারতেন, ঠিক আছে? 1 নম্বর ছিল কি, কনটেক্সট অ্যান্ড পারপাস। মানে অ্যাসেসমেন্টের একটা এনভায়রনমেন্ট থাকে, এই এনভায়রনমেন্টটা ঠিক আছে কিনা। অ্যাসেসমেন্টের একটা উদ্দেশ্য থাকে, এই উদ্দেশ্যটা আপনার এসএসসিরা জানে কিনা। এরপরে কি, আপনার কোয়ালিফিকেশন এবং ইউনিট অফ কম্পিটেন্সি থাকে। 2 নম্বরে যেটা থাকে কোয়ালিফিকেশন অ্যান্ড ইউনিট অফ কম্পিটেন্সি, ঠিক আছে? কোয়ালিফিকেশন মানে আপনি এখানে কোন অকুপেশনে আসছেন, আর ওই অকুপেশনে ইউনিট অফ কম্পিটেন্সি কয়টা আছে, এটা আপনার এসএসসিরা জানে কিনা, ঠিক আছে? 3 নাম্বার হচ্ছে এটা একটা প্রজেক্ট বেস অ্যাসেসমেন্ট। প্রত্যেকটা অ্যাসেসমেন্ট যেহেতু আমরা ইভিডেন্সের উপর বেস করে অ্যাসেসমেন্ট নেই, তার মানে ইভিডেন্সটা কালেক্ট করে অ্যাসেসমেন্ট নেওয়ার যে সিস্টেম, এটাকে বলা হয় একটা প্রজেক্ট বেস অ্যাসেসমেন্ট, ঠিক আছে? তার মানে প্রত্যেকটা অ্যাসেসমেন্টই একটা প্রজেক্ট বেস অ্যাসেসমেন্ট থাকে। 3 নাম্বারটা প্রজেক্ট বেস। 4 নাম্বারটা কি থাকে, অ্যাসেসমেন্ট প্রসেস থাকে, যে আপনাকে বলতে হবে আজকের অ্যাসেসমেন্ট আমরা কিভাবে পরিচালনা করব। 1 ঘন্টা রিটেন হবে, 2 ঘন্টা ডেমো হবে, 1 ভাইভা হবে, বিভিন্ন জিনিসপত্র আপনাকে বলে বোঝাতে হবে যে আজকে আমরা অ্যাসেসমেন্ট প্রক্রিয়াটা কিভাবে চালাবো। হ্যাঁ, অ্যাজ এ অ্যাসেসর হিসাবে কিন্তু এটা আপনাকে জানা ম্যান্ডেটরি, আপনাকে জানতেই হবে। হ্যাঁ, এরপরে নেক্সট আমরা কি বলবো, সব সময় এটা বলতে হবে রিঅ্যাসেসমেন্ট এবং অ্যাপিল সিস্টেম। এই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে আমরা জাজ করি, তাই না? এখন কথা হচ্ছে আমার সাথে এসএসসির কোনো ব্যক্তিগত শত্রুতা নাই, বাট এসএসসি যদি মনে করে যে আমি আজকে এভিডেন্সের উপর বেস করে তাকে যে জাজমেন্টটা দিছি সেটা তার জন্য কি হয় না, লয়াল হয় নাই, সে এই জাজমেন্টে খুশি না, তাহলে কিন্তু ওই দিনই সে কী করতে পারে, ওই এনএসডি বরাবর
ওই 24 ঘন্টার মধ্যে কি করতে পারে সে, আমার যে জাজমেন্ট, এই জাজমেন্টের বিরুদ্ধে সে অ্যাপিল করতে পারে। অ্যাপিল করার পরে তাকে আবারও কি করা হবে, তার এই এভিডেন্সগুলোকে আবারও চেক করা হবে। চেক করার পরে যদি দেখা হয় আমার জাজমেন্টটা ভুল আছে, তাহলে তাকে কি ওই রেজাল্ট চেঞ্জ করা হবে। আর যদি দেখা হয় যে আমার জাজমেন্টটা ভুল হয় নাই, তাহলে রেজাল্ট একই থাকবে। দেখেন, আমার যদি আসলে মানে আমি যে অ্যাসিস্টমেন্টটা নিচ্ছি, অ্যাসিস্টমেন্টটা যদি আমি ফেয়ার করি, তাহলে যতবারই এটা জাজমেন্ট করা হোক সেম রেজাল্টই আসবে। ওকে, একদম লাস্ট ওয়ান আমাকে কি বলতে হবে, একদম কনফার্মলি বলতে হবে যে আপনাদের কারোর রিজনেবল অ্যাডজাস্টমেন্ট আছে কিনা। আমরা রিজনেবল অ্যাডজাস্টমেন্টটা 2 নাম্বার শিটে পড়াইছি, মনে আছে আপনাদের, যে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট কি, কাদের কাদের কোন ধরনের রিজনেবল অ্যাডজাস্টমেন্ট দিতে হয়। ঠিক আছে, স্পেশাল নিড কাদের আছে, স্পেশাল নিড পার্সন কারা। ঠিক আছে, এই বিষয়টা সবসময় বলতে হবে। এই যে 6টা বিষয় আমি উল্লেখ করলাম, এই 6টা বিষয় যে কোনো অ্যাসেসমেন্ট শুরুর আগে আপনাকে কি করতে হবে, পরীক্ষার সময় অবশ্যই বুঝায় বলতে হবে। দেখেন, বাস্তবতা এক জিনিস, নিয়ম কিন্তু আরেক জিনিস। আপনি যখন অ্যাসেসমেন্ট নিতে যাবেন তখন ওইটা কি, আপনি বাস্তবতার সম্মুখীন হয়ে বিভিন্ন জিনিস ছোট করা বড় করা এটা আপনাকে করতে হবে। বাট আপনি যখন পরীক্ষায় পাস করতে চাবেন, কম্পিটেন্ট হতে চাবেন, তখন কিন্তু প্রত্যেকটা রুলস অ্যান্ড রেগুলেশন আপনাকে ফলো করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে প্রথমে পড়লাম অ্যাসেসমেন্ট কাকে বলে, অ্যাসেসমেন্টের উদ্দেশ্যটা কি। এরপরে বলছে দ্য 3 মেইন ফিচার দ্যাট ইমার্জ ফ্রম দ্য ডেফিনেশন অফ অ্যাসেসমেন্ট। তাহলে অ্যাসেসমেন্টের 3টা জিনিস, এই 3টা ফিচার অ্যাসেসমেন্টের সংজ্ঞার ভিতরে কি মূল আলোচ্য বিষয় ছিল। 1 নম্বর কি, অ্যাসেসমেন্ট ইনভলভ দ্য কালেকশন অফ এভিডেন্স। এটা আপনার কখনোই ভোলা যাবে না। অ্যাসেসমেন্টটা আমরা শুধুমাত্র নিচ্ছি কি, কিছু এভিডেন্স কালেক্ট করার জন্য। অ্যাসেসমেন্ট ইনভলভ টু মেকিং দ্য প্রফেশনাল জাজমেন্ট। অ্যাসেসমেন্ট কি, আপনাকে আপনার এসএসসিকে প্রফেশনাল জাজমেন্ট করতে কি করতেছে, ব্যবহৃত হচ্ছে। আরেকটা কি, দ্য বেঞ্চমার্ক অফ দ্য বেসিস অফ অ্যাসেসমেন্ট টু কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। আপনাকে অবশ্যই মিনিমাম একটা কি ওয়ার্কিং স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। ঠিক আছে, আপনার যে সিএসের যে স্ট্যান্ডার্ড দেওয়া আছে, ওই স্ট্যান্ডার্ডের একটা ন্যূনতম মান আপনার ভিতরে থাকতে হবে। ঠিক আছে, যদি না থাকে একেবারে আপনি কি এই 3টা জিনিস আমরা যদি অ্যাসেসমেন্টের মধ্যে আনতে না পারি, তাহলে কোনো লাভ নাই। তাহলে অ্যাসেসমেন্টের মূল উদ্দেশ্য কি কি, ফিচার কি কি, 1 নম্বর হচ্ছে এভিডেন্স কালেক্ট করা, 2 নম্বর হচ্ছে প্রফেশনাল জাজমেন্ট করা, 3 নম্বর হচ্ছে কি একটা বেঞ্চমার্ক তৈরি করা আমাদের কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের উপর। ঠিক আছে, তাহলে কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট ইজ ডিফার ফ্রম দ্য আদার টাইপ অফ অ্যাসেসমেন্ট। তাহলে আমরা 1 নম্বর পড়লাম কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট, আরেকটা আমরা পড়লাম কি অন্য অন্য বিভিন্ন ধরনের অ্যাসেসমেন্ট। ঠিক আছে, হুইচ আর ট্র্যাডিশনালি হ্যাজ বিন ইন ভোকেশনাল এডুকেশন সিস্টেম অ্যান্ড ট্রেনিং। তাহলে ভোকেশনাল এডুকেশন সিস্টেম এবং ট্রেনিংয়ে বেশ কিছু অ্যাসেসমেন্ট আছে, যে অ্যাসেসমেন্টগুলো কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্টের মতো না। ঠিক আছে, ইন এ কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট স্কিল নলেজ, ঠিক আছে, আর অ্যাসাইনড অ্যাগেনস্ট দ্য স্পেসিফিক সেট অফ পারফরমেন্স ক্রাইটেরিয়া। ঠিক আছে, আমাকে সবসময় স্কিল এবং নলেজটাকে জাস্টিফাইড করা হয় একটা পারফরমেন্স ক্রাইটেরিয়ার যে সেট ইন্ডাস্ট্রি কম্পিটেন্স আছে সেটার উপর বেস করে। তাহলে ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য কি কম্পিটেন্স বেসড অ্যাসেসমেন্ট। আমরা প্রথমে পড়লাম ফিচার, এরপরে পড়তেছি ক্যারেক্টার। তাহলে কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে দেখেন, ইট ইজ এভিডেন্স বেসড, 1 নম্বর কথা, এটা এভিডেন্স বেসড একটা অ্যাসেসমেন্ট। এটি ক্রাইটেরিয়ন রেফারেন্স, ঠিক আছে, ক্রাইটেরিয়ার উপর বেস করে কি এভিডেন্সগুলো কালেক্ট করা হয়। তারপর কি ডিসিশন অ্যাবাউট হোয়েদার এ পারসন ইজ কম্পিটেন্ট আর বেসড আপন দ্য এভিডেন্স। এভিডেন্টের উপর বেস করে একজন ব্যক্তিকে কম্পিটেন্ট অথবা নট ইয়েট কম্পিটেন্ট দেওয়া হয়। এরপর ইট ফোকাস দ্য ক্যাপাসিটি টু পারফর্ম ওয়ার্ক প্লেস অ্যাক্টিভিটি। এটাকে সবসময় ফোকাস করা হয় যে এই ছেলেটা বা এই এসএসসিটা এখানে যে কাজগুলো করতেছে সেটা কি ওয়ার্ক প্লেস স্ট্যান্ডার্ড ফলো করে করছে কিনা। এভিডেন্স ইজ কম্পিটেন্সি টু কালেক্ট ওভারঅল পিরিয়ড অফ টাইম, একটা নির্দিষ্ট পিরিয়ড অফ টাইমের মধ্যে শেষ করতে হবে। ইট ইনশিওর দ্য অ্যাসেসর জাজমেন্ট অফ অ্যাটেনমেন্ট of the competencies are reliable. ঠিক আছে, it ensure that assessor judgment of attainment of competencies। তার মানে কি খুব সহজভাবে এটা ইনশিওর করতে হবে যে অ্যাসেসমেন্ট কি তার যে সে যে উপস্থিত আছে এটার একটা কি মানে টোটাল তার ওভারঅল জিনিসগুলোর যে জাজমেন্ট করবে এটা কি রিলায়েবল হতে হবে, বিশ্বাসযোগ্য হতে হবে। ঠিক আছে,
এখন কথা হচ্ছে এগুলো হচ্ছে কি ক্যারেক্টারিস্টিক্স, তার মানে ক্যারেক্টারিস্টিক্স মধ্যে কি এটা এভিডেন্স বেস, ক্রাইটেরিয়ান রেফারেন্স, এটাতে কি হয় কতগুলো এভিডেন্সের উপর বেস করে আমরা কম্পিটেন্স আর করি, এটা কতগুলো কি ওয়ার্ক প্লেস স্ট্যান্ডার্ড অনুযায়ী সে কাজ করতে পারে কিনা এটা জাস্টিফাইড করি আমরা, তারপরে এটা নির্দিষ্ট টাইমের ভিতরে শেষ করতে হবে, একটা টাইম ফ্রেম থাকবে, এরপরে কি জাজমেন্টটা অবশ্যই রিলায়েবল হতে হবে, ফেয়ার হতে হবে। তারপর কি টু ডিজাইন দ্য কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট ফর দ্য ইউনিট অর হোল কোয়ালিফিকেশন। দেখেন এখানে কিন্তু অনেক বেশি পড়তে হবে আপনাকে, বাদ দিয়ে খুব একটা বেশি জিনিস যাওয়ার কিছু নাই, ঠিক আছে, কারণ দুইটা শিটের উপরে অ্যাসেসমেন্ট দেওয়া হচ্ছে। আর আমরা বাদ দিতে পারি কোন জায়গায়, ট্রেনিংয়ে তো অনেকগুলা শিট মিলে ট্রেনিং, ওই যে 5, 6, 7, 8, 9, 10 6টা শিট মিলে ট্রেনিংয়ের থাকতেছে, তাহলে এখানে বেশ কিছু মানে আমাকে পড়াটা অনেক কমে পড়লেও হয়ে যায়। তাহলে আমরা যদি একটা অ্যাসেসমেন্ট দিতে চাই তাহলে তার আউটলাইনটা কি হয়, প্রথমে আইডেন্টিফাই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড অ্যান্ড কনফার্ম পারপাস অ্যান্ড কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট, যে কথাটা আমরা এতক্ষণ বললাম। প্রথমে কি করতে হবে, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড এবং কি কনফার্ম পারপাস অ্যান্ড কনটেক্সট অফ অ্যাসেসমেন্টের কি পারপাস এবং কনটেক্সটটা নিয়ে আলোচনা করতে হবে। ডিটারমাইন টাইপ অফ এভিডেন্স, কী এভিডেন্স আমরা কালেক্ট করব, কীভাবে কালেক্ট করবো, এটাকে ডিটারমাইন করতে হবে। আইডেন্টিফাই দ্য সুইটেবল অ্যাসেসমেন্ট মেথড অ্যান্ড ইনস্ট্রুমেন্ট, আমরা কোন অ্যাসেসমেন্ট মেথড ব্যবহার করব এবং কি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করব। তারপর আইডেন্টিফাই ম্যাটেরিয়ালস, রিসোর্স অ্যান্ড ইকুইপমেন্ট, কি ম্যাটেরিয়ালস, রিসোর্স অ্যান্ড ইকুইপমেন্ট আছে। তারপরে কি ডকুমেন্ট অল দ্য অ্যাবভ ইন অ্যাসেসমেন্ট প্ল্যান, চেক দ্য এন্ডোর্সমেন্ট ফ্রম দ্য স্টেক হোল্ডার, ঠিক আছে, আমার সব ডকুমেন্টগুলো সুন্দর করে রিসিভ করে এটা কি ডকুমেন্টগুলো আমাদেরকে জায়গা মতো পৌঁছায় দিতে হবে। তাহলে ডকুমেন্ট অল দ্য অ্যাবভ ইন অ্যাসেসমেন্ট প্ল্যান, ঠিক আছে, এখানে উপরে আমরা যে প্ল্যানগুলো করছি প্রত্যেকটা প্ল্যানের ডকুমেন্টগুলো আমাকে কি করতে হবে, সুন্দরভাবে কালেক্ট করতে হবে, এবং এই কালেক্ট করা ডকুমেন্টগুলো ডেভেলপ রিলেভেন্ট অ্যাসেসমেন্ট ইনস্ট্রুমেন্ট, আমার যে এই কালেক্ট করা ডকুমেন্টগুলো আমাকে কি এনএসডি বা আমার যার মাধ্যমে আমরা এখানে আসছি তার কাছে পৌঁছায় দিতে হবে। এবং লাস্ট ওয়ান, আমার যদি কোনো ডকুমেন্টে কি করা লাগে, মানে এখানে যদি কোনো ডেভেলপমেন্টের করা দরকার পড়ে তাহলে আমাকে কি ওই ডকুমেন্টগুলো পরবর্তী অ্যাসেসমেন্টে ডেভেলপ করার দরকার পড়তে পারে। তাহলে এখানে কনফার্ম একটা জিনিস, কনটেক্সট, পারপাস, টাইপ, তারপর কি মেথড অফ অ্যাসেসমেন্ট, তারপর ম্যাটেরিয়ালস, রিসোর্স, আর কি অ্যাসেসমেন্ট প্ল্যান, লাস্ট ওয়ান হচ্ছে কি অ্যাসেসমেন্ট ডেভেলপমেন্ট, মানে অ্যাসেসমেন্ট মেথডটা ডেভেলপমেন্ট। এই কয়েকটা টার্ম আমাকে একটু কি মনে রাখতে হবে অ্যাসেসমেন্ট ডিজাইন করার জন্য। নেক্সট ওয়ান হচ্ছে কি কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্টের কনটেক্সট বলতে আমরা কি বুঝি, সবসময় মনে রাখতে হবে কনটেক্সট। করতে বলছিলেন ওইটা কি উপরে 6টা না নিচে 6টা? বুঝি নাই। আমাদেরকে যে 6টা গুরুত্ব দিয়ে পড়তে বলছিলেন, যেটা ছাড়া যে অ্যাসেসর হয়ে যাবে না, ওটা কি এই উপরে 6টা না নিচে 6টা? আর এখানে একটাও না, ওগুলো আমি বলছি ওইটা এগ্রিমেন্ট শিটে থাকে, ওই 6টার একটা এখানে আছে, দুইটা এখানে আছে, ঠিক আছে, একটা হচ্ছে যে পারপাস অ্যান্ড কনটেক্সট, আরেকটা হচ্ছে কি যে কি ওই অ্যাসেসমেন্ট মেথড, ঠিক আছে, অ্যাসেসমেন্ট মেথড অ্যান্ড এভিডেন্স কালেকশন, ঠিক আছে, এখানে দুইটা আছে, আর বাকিগুলো তো নাই, বাকিগুলো তো এভিডেন্স শিটে থাকে, ওই এগ্রিমেন্ট শিটে থাকে, ঠিক আছে। এগ্রিমেন্ট শিট কিন্তু আপনার এভিডেন্সেরও একটা পার্ট, আপনি যদি এভিডেন্স গাইড বানাবেন ওইখানেও কিন্তু থাকবে, এগ্রিমেন্ট শিট থাকবে। দেখেন আপনাদের কোনো কিছুতে ভয় পাওয়ার কিছু নাই, হ্যাঁ, আপনাদের সামনে যে বিষয়গুলো আসবে এটা আপনাকে এখন বলে দিচ্ছি, যখন ওই বিষয়টা আসবে তখন যেন আপনি সচেতনতার সাথে খুব ভালোভাবে সিরিয়াসলি ওই বিষয়টা পড়তে পারেন, ঠিক আছে, কোনো কিছু না অ্যাডভান্স ভয় পাওয়ার কিছু নাই, আপনি একটু ফোকাস রাখেন, আমরা এখন যেটা পড়াচ্ছি ওইটা আপনি কি বুঝতে কষ্ট হচ্ছে কিনা, ঠিক আছে। আচ্ছা, কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট সবসময় মনে রাখবেন, কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট বলতে বোঝায় যে অ্যাসেসমেন্টের যে ইনভায়রনমেন্টটা, অর্থাৎ আজকের ইনভায়রনমেন্টটা বা এই সেন্টারের আজকের ইনভায়রনমেন্টটা অ্যাসেসমেন্ট নেওয়ার জন্য কি উপযুক্ত বা উপযুক্ত না, উপযুক্ত কি না এটা বের করাটাই হচ্ছে কি, উপযুক্ত কি না এটা নিয়ে আলোচনা করাটাই হচ্ছে কি কনটেক্সটের অংশ, ঠিক আছে। তাহলে কনটেক্সে কোন বিষয়ে আলোচনা করা যায়, কনটেক্সে আলোচনা করা যায় ফিজিক্যাল সেটিং নিয়ে, ঠিক আছে, টুলস, ইকুইপমেন্ট, ফ্যাসিলিটি নিয়ে, ম্যাটেরিয়ালস নিয়ে, পারপাস অফ অ্যাসেসমেন্ট নিয়ে, ঠিক আছে। যেমন ধরেন আপনি একটা জব আছে, সেই জবের হচ্ছে ব্লাড গ্লুকোজ মেজারমেন্ট, এখন ব্লাড গ্লুকোজ মেজারমেন্ট হচ্ছে জবের নাম, তাহলে স্পেসিফিকেশন অবশ্যই থাকবে কি গ্লুকোমিটার, বাট আপনার ইনস্টিটিউটে গ্লুকোমিটার নাই, আপনি কি তাহলে ওইখানে কি এই নিতে পারবেন, এই প্র্যাকটিক্যালটা নিতে পারবেন,
নিতে কিন্তু পারবেন না। তার মানে সহজ কথা, আপনার এই কেন্দ্রে যদি গ্লুকোমিটার না থাকে তাহলে গ্লুকোজ ডিটারমিনেশন বা গ্লুকোজ মেজারমেন্ট ওই জবটা আপনার এই কেন্দ্রের জন্য পুরাপুরিভাবে কি অগ্রহণযোগ্য। ঠিক আছে, তাহলে কনটেক্স আপনার অ্যাসেসমেন্ট নেওয়ার জন্য আজকে উপযুক্ত নাই কেন্দ্র। অর্থাৎ আমার যতগুলা জব শিট থাকবে প্রত্যেকটা জব শিটের ইনস্ট্রুমেন্টগুলো অবশ্যই কি থাকতে হবে। ফিজিক্যাল ওই জবটা করার জন্য পর্যাপ্ত স্পেস বা যদি কোনো এক্সট্রা ফ্যাসিলিটিস লাগে সেটাও কি থাকতে হবে। ঠিক আছে, তাহলে আমার ফিজিক্যাল সেটিং, টুলস, ইকুইপমেন্ট, ফ্যাসিলিটিস, ম্যাটেরিয়ালস অ্যান্ড পারপাস অফ অ্যাসেসমেন্ট। পারপাস অফ অ্যাসেসমেন্টটাও আমাকে কি জানা থাকা লাগবে। দ্য পারপাস অফ অ্যাসেসমেন্ট মাস্ট বি ক্লিয়ার বোথ অফ অ্যাসেসর অ্যান্ড অ্যাসেসি। ঠিক আছে, সেই জন্য সবসময় জিজ্ঞেস করে আপনারা এখানে কেন আসছেন, যে আমরা অ্যাসেসমেন্ট দিতে আসছি, অ্যাসেসমেন্ট কেন দেয়। ঠিক আছে, অ্যাসেসমেন্টের একটা উদ্দেশ্য থাকে, উদ্দেশ্যটা সবসময় মাথায় রাখতে হবে। এই যেখানে বলছে দেখেন, পারপাস অফ অ্যাসেসমেন্টের প্রথম কথা কি সার্টিফিকেশন অ্যান্ড কোয়ালিফিকেশন। ঠিক আছে, আপনি একটা সার্টিফিকেট পাবেন আজকের পরীক্ষাতে, আপনি যদি কম্পিটেন্ট হন তাহলে একটা কি ন্যাশনাল রিকগনাইজড একটা সার্টিফিকেট পাবেন। ঠিক আছে, তাহলে একটা উদ্দেশ্য হচ্ছে কি যে আমার সার্টিফিকেট পাওয়া একটা উদ্দেশ্য। 2 নম্বর উদ্দেশ্য কি আমি আমার কারেন্ট কম্পিটেন্সি কি করতে পারি, যাচাই করতে পারি যে আমি যে একটা কাজ পারি এটা কি আসলে স্ট্যান্ডার্ড অনুযায়ী হচ্ছে কিনা এটা আমি যাচাই করতে পারি। ঠিক আছে, বিভিন্ন চাকরির ক্ষেত্রে কি আমি আমার এই সার্টিফিকেটটা শো করতে পারি। তাহলে আমরা যদি বলি সহজ কথা, পারপাসটার উদ্দেশ্য কি কোয়ালিফিকেশন। এরপরে আছে কি ডায়াগনোসিস, রিক্রুটমেন্ট, এডুকেশন অ্যান্ড ট্রেনিং, এমপ্লয়িবিলিটি ক্লাসিফিকেশন, অ্যাসুরেন্স অফ প্রসেস। তারপরে কি আরপিএল। আরপিএল মানে কি কেউ বলতে পারবেন? রিকগনাইজেশন অফ প্রায়র লার্নিং দেওয়াই আছে এখানে। আচ্ছা, এইটা হচ্ছে আপনার অ্যাসেসমেন্টে আসার মতো সবচেয়ে উপযুক্ত একটা জিনিস। এটা হচ্ছে প্রিন্সিপাল অফ কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট। অর্থাৎ একটা কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্টের কী কী প্রিন্সিপাল আছে। ঠিক আছে, এইটা আপনাকে মুখস্থ করতে হবে, মানে ম্যান্ডেটরি মুখস্থ করতে হবে, বুঝে শুনে পড়তে হবে। অ্যাটলিস্ট এক কথায় যেন বলতে পারেন অ্যাসেসমেন্টের প্রিন্সিপাল কয়টা। তাহলে অ্যাসেসমেন্টের প্রিন্সিপাল কয়টা? একেবারে মেজর প্রিন্সিপাল। এই কোনো একটা প্রিন্সিপালকে ভায়োলেট করে আপনি কখনো কাউকে কি দিতে পারবে না, রিজনেবল অ্যাডজাস্টমেন্ট দিতে পারবে না। তাহলে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট দেওয়ার জন্য অবশ্যই কি এই প্রিন্সিপালগুলো ঠিক রাখতে হবে। কোনোভাবেই অ্যাসেসমেন্টের এই 4টা প্রিন্সিপালকে ভায়োলেট করা যাবে না। তাহলে প্রথম প্রিন্সিপালটা হচ্ছে ভ্যালিডিটি। ভ্যালিডিটি বলতে কি বোঝায়? যা আমরা অ্যাসেস করার কথা আছে ঠিক সেটাই আমরা অ্যাসেস করতে পারছি কি না। অ্যাসেসমেন্ট আর ভ্যালিড হোয়েন দে অ্যাসেসড হোয়াট দে ক্লেম টু অ্যাসেস্ট। তার মানে ধরেন আমি এখানে অ্যাসিস্ট করতে আসছি, মানে কেয়ার গিভার হিসাবে আপনি দক্ষ কিনা, আমি এটাকে আপনাকে অ্যাসেস করতে পারলাম কিনা। যদি এটা আমি আপনাকে প্রপারলি নিয়ম অনুযায়ী এভিডেন্স বেস আপনাকে অ্যাসেস করতে পারি তাহলে অ্যাসেসমেন্টটা কি হবে, ভ্যালিড হবে। আর যদি না পারি তাহলে অ্যাসেসমেন্টটা কি হবে না, ভ্যালিড হবে না। 2 নম্বর যে প্রিন্সিপাল সেটা হচ্ছে কি রিলায়েবিলিটি। রিলায়েবিলিটির উপর কি, রিলায়েবিলিটি বলতে কি বোঝায়? নির্ভরযোগ্যতা। রিলায়েবিলিটির বাংলা হচ্ছে নির্ভরযোগ্যতা। রেজাল্ট সবসময় কি হবে, আমি যে অ্যাসেসমেন্টটা নিলাম এই অ্যাসেসমেন্টের যে রেজাল্ট আমি দিব কম্পিটেন্স বা নট ইয়েট কম্পিটেন্স, এই রেজাল্টটা সবসময় কনসিস্টেন্ট হতে হবে। তার মানে এই আমি ছাড়াও অন্য যে কেউ এই অ্যাসেসমেন্টটা নেক, আপনি যদি আপনাকে কম্পিটেন্স দিয়ে থাকি এভিডেন্সের উপর ভিত্তি করে তাহলে সেও আপনাকে কি দিবে, কম্পিটেন্সি দিবে। ঠিক আছে, তাহলে এটা কি হবে, রিলায়েবল হবে। হ্যাঁ, আমি যদি কোনো রকম ঘুষ টুস খেয়ে অবৈধভাবে আপনাকে আমি কম্পিটেন্স দিছি, বাট অন্য আরেকটা অ্যাসেসর সে সৎভাবে আপনাকে জাস্টিফাইড করছে, জাজমেন্ট করছে, বাট সে আপনাকে নট ইয়েট কম্পিটেন্স দিছে, তাহলে কিন্তু আমার অ্যাসেসমেন্টটা কি ঠিক নয়। আবার আরেকজন করছে সে আপনাকে কি নট ইয়েট কম্পিটেন্সি দিছে, তার মানে কি তাদের জাজমেন্টটা ঠিক ছিল, আমার জাজমেন্টটা কি অবশ্যই ভুল ছিল। এরপরে কি আছে, ফ্লেক্সিবিলিটি। অ্যাসেসমেন্টের খুবই ইম্পর্ট্যান্ট একটা বড় বিষয় হচ্ছে কি ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি বলতে আসলে কি বোঝায়? ফ্লেক্সিবিলিটি মানে সহজে কি নমনীয়তা, মানে একেবারে খুব হার্ড হওয়া যাবে না, একেবারে হার্ড লাইনে চলে যাওয়া যাবে না। নমনীয়তা বলতে কি বোঝায়? নমনীয়তা মানে আমি নকল করতে দিব, তাই না? নমনীয়তা মানে আমি কথা বলতে দিব। নমনীয়তা মানে কিছু না পারলেও আমি পাস করায় দিব। বিষয় কিন্তু এটা না। নমনীয়তা বলতে আমরা এটা বোঝাচ্ছি অ্যাসেসমেন্টটা লার্নারের জন্য সিচুয়েশন অনুযায়ী কিছুটা কি ফ্লেক্সিবল হতে পারে। ঠিক আছে, লার্নারের জন্য অ্যাসেসমেন্টের নিয়মকানুনগুলো আমি কিছু ফ্লেক্সিবল করতে পারি। ঠিক আছে, যেমন ধরেন একজন চোখে কম দেখে, ঠিক আছে, ওনাকে আমরা বেশি লাইটের ব্যবস্থা করে দিতে পারি। একজন কানে কম শুনে,
তাহলে ওনাকে আমরা হেয়ার মেশিন ব্যবহার করতে দিতে পারি। একজন কানে এবং মুখে কোনো কথা বলতে পারে না, তাহলে সে একজন অ্যাটেনমেন্ট রাখতে পারে যে তার ভার্বাল বা ইশারা ইঙ্গিতের কথাগুলা বুঝে আমাকে বুঝাই দিতে পারবে। এই টাইপের ফ্লেক্সিবিলিটি আমি দিতে পারবো, ঠিক আছে। কিন্তু কোনো ওই যে আমরা যদি বলি ভ্যালিডিটি এবং রিলায়েবিলিটি নষ্ট হয়, এই টাইপের কোনো ফ্লেক্সিবিলিটি কিন্তু আমরা দিব না। তার মানে ফ্লেক্সিবিলিটি বলতে আমরা সহজে বুঝি যে অ্যাসিস্টমেন্টটা লার্নারের সিচুয়েশন অনুযায়ী কিছুটা ফ্লেক্সিবল হতে পারে, ঠিক আছে। এটাই। আরেকটা লাস্ট ওয়ান হচ্ছে কি ফেয়ারনেস মানে কি, আমি যে জাজমেন্টটা করব, আমি যে ডিসিশনটা নিব, সেটা অবশ্যই কি হবে, ন্যায়সঙ্গত হবে। সব লার্নারের জন্য অ্যাসেসমেন্ট সমান ও বায়াস ফ্রি হবে। মানে সবগুলো লার্নারকে আমি সেম টাইপের সুযোগ সুবিধাই দিব। কারোর সাথে খুব গরম হয়ে কথা বলবো না, বা কারোর সাথে খুব নরম হয়ে কথা বলবো না, ঠিক আছে। কোনো ধরনের বায়াস আমি অ্যাসেসমেন্টের ভিতরে ঢুকতে দিব না, ঠিক আছে। অর্থাৎ কাউকে কি জেন্ডার, রিলিজিয়ন, পার্সোনাল রিলেশনশিপ দেখে কি করব না, মার্কস দেওয়া যাবে না। যেমন ধরেন আপনি একটা অ্যাসেসমেন্ট নিতে গেছেন, ওইখানে আপনার এক বন্ধু আসছে, আপনার খুব ক্লোজ ফ্রেন্ড অ্যাসেসমেন্ট দিতে আসছে। এখন আপনি অ্যাসেসর, আপনার বন্ধুকে অ্যাসেসি, আপনি কি করলেন, আরে দোস্ত তুমি, আমি আজকে আসছি, তোমার কোনো চিন্তাই নাই, ঠিক আছে। আপনি তাকে একেবারে আনফেয়ার জাস্টিফাইড করে তাকে কি কম্পিটেন্ট দিয়ে চলে আসলেন। এটা কিন্তু অ্যাসেসমেন্টের কি হলো, মানে সত্যানাশ করে দিলেন অ্যাসেসমেন্টের যে 4টা প্রিন্সিপাল ছিল, এটা আপনি ভায়োলেট করলেন। তাহলে আপনি বলতে পারেন যে স্যার আমাদের তো তাহলে কোনো অ্যাসেসমেন্টই ঠিকমতো হচ্ছে না, এটা তো আমরা বুঝি, ঠিক আছে। দেখেন একটা জিনিস হচ্ছে, এই কাজটা করা অপরাধ, হ্যাঁ। যেমন রাস্তায় কি অনেকগুলা টাকা পড়ে আছে, এই টাকাটা আপনি নিজের জন্য উঠায় নিলেন, আপনি কিন্তু বুঝতেছেন যে আপনি একটা অপরাধ করতেছেন, ঠিক আছে, যে আপনি নিজে ব্যবহার করার জন্য উঠায় নিয়ে গেলেন, ঠিক আছে। এটা কিন্তু কি হলো, এটা কিন্তু ফেয়ার হলো না, তাই না। এটা আনজাস্টিস হলো, বরং আরেকজনের টাকার প্রতি আপনার লোভ হলো। বাট আপনি কি করলেন, রাস্তায় অনেকগুলো টাকা পড়ে গেছে, আপনি চিন্তা করলেন, আপনার মনে একবারও অন্য কোনো চিন্তা আসে নাই। আপনি চিন্তা করলেন কি, যে আপনি এই টাকাটা খারাপ কোনো মানুষের কাছেও কি পড়তে পারে, ঠিক আছে। তাহলে এই টাকাটা আপনি কি করতে পারেন, টাকাটা উঠাই নিয়ে সঠিক মালিকের কাছে পৌঁছায় দিতে পারেন। যদি সঠিক মালিকের কাছে পৌঁছানোর কোনো উপায় না থাকে, তাহলে আপনি পার্শ্ববর্তী থানাতে দিতে পারেন। আপনার যদি অফিস থাকে, তাহলে অফিসের কি যে দায়িত্বে আছে তাকে দিতে পারেন, অথবা কি মসজিদে দিতে পারেন, দান করে দিতে পারেন, যদি কোনো সম্ভাবনায় না থাকে, ঠিক আছে। বাট ওই টাকার প্রতি আপনার কোনো লোভ নাই, এটা কিন্তু কিছুটা ফেয়ার নেই। হ্যাঁ, আপনার ফ্রেন্ড আসছে, আপনার ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডের সম্পর্ক, বাট সে যখন অ্যাসেসমেন্ট দিচ্ছে, অ্যাসেসমেন্টের সাথে কি ওই সময় আপনার সাথে তার সম্পর্ক হচ্ছে ডকুমেন্ট বেস। আপনার ডকুমেন্ট বলতেছে আপনার ফ্রেন্ড খুব ভালো করছে, ওকে, আপনি কংগ্রাচুলেট করবেন। আর ডকুমেন্ট বলতেছে আপনার ফ্রেন্ড ভালো করতেছে না, এই ক্ষেত্রেও কি আপনি কংগ্রাচুলেট করবেন, তাকে ভালো ফিডব্যাক দিবেন যে আপনার এই বিষয়টা আরেকটু দুর্বলতা আছে, এটাকে কি করতে হবে, সামলে নিতে হবে। দেখেন এগুলো আসলে ফ্রেন্ডদের ক্ষেত্রে খুব বেশি হয় না, এই টাইপের বায়াসগুলো সবচেয়ে বেশি হয় কাদের জানেন, এই যে আপনারা যে পাস করতেছেন না, ধরেন অ্যাসেসর হিসাবে আপনারা পাস করলেন, হ্যাঁ। এখন ধরেন আমার নিজেরই একটা কি আছে, ট্রেনিং সেন্টার আছে। এখন আমি আপনাকে এই অ্যাসেসর হিসাবে পাস করানোর জন্য আমি আপনাকে হেল্প করছি, হ্যাঁ। এখন আমার প্রতি আপনার একটা সিম্পেথি আছে। এখন আপনি অ্যাসেসমেন্ট নিতে আসছেন আমার কেন্দ্রে এসে দেখেন যে স্যার আপনি কি করবেন, এটা আপনার উপরে ডিপেন্ড করতেছে। তবে আমি চিন্তা করব যে অ্যাজ এ অ্যাসেসর হিসাবে যদি আমার কেন্দ্রেও আপনি কখনো আসেন, তাহলে কি আমি চাবো যে আপনি ফেয়ার থাকেন, ঠিক আছে। আপনার জাস্টিফাইডটা যেন ফেয়ার হয়, একেবারে যেন খুব বেশি বায়াস না হয়। আবার এমন হয় কখনো কখনো কি, যে দেখেন আমরা যারা অ্যাসেসর আছি তারাও তো বিভিন্ন অ্যাসেসমেন্টে বসি না। যেমন আমরা আমাদের স্কিল ডেভেলপ করার জন্য আমরা লেভেল 3 একটা করা আছে, লেভেল 3 আরেকটা করতেছি। এখন একটা অ্যাসেসর এসে আপনার অ্যাসেসমেন্ট নিছে, ঠিক আছে, নিয়ে আপনাকে মানে ইচ্ছাকৃতভাবে এসে করছে। পরে আপনি তার একটা অ্যাসেসমেন্ট সেন্টারে গেছেন, যে তো তাকে আপনি পাইছেন, পায়ে একদম পুরো ঝেড়ে দিছেন যে আপনি আমাকে এরকম করছিলেন, দেখেন আজকে আপনার কেন্দ্রে আমি কি করি। এটাও কিন্তু কি ফেয়ার হবে না। দেখেন আপনি যখন অ্যাসেসর হিসেবে নিজেকে চিন্তা করবেন, তখন আপনি একজন
একেবারে মানে নিউট্রাল পার্সন হিসেবে চিন্তা করবেন যে আমার কোনো শত্রুও নাই, আমার কোনো বন্ধুও নাই, এখানে আমি শুধু দেখব এভিডেন্স। ঠিক আছে, যতটুকু এভিডেন্স আমি কালেক্ট করতে পারবো ওইটুকু এভিডেন্সের উপর বেস করে আমি কি করব, আমি আমার জাজমেন্টটা দিব। ঠিক আছে, বাট এই টাইপের জিনিসগুলোতে আপনারা সামনে পড়বেন, যারা পাস করে অ্যাসেসর হবেন আপনারা অবশ্যই সামনে এই টাইপের জিনিসগুলা পাবেন। এই বিষয়ে কোনো সন্দেহ নাই। তবে কথা হচ্ছে যে মাঝে মাঝে কি করতে হয়, যে যেমন ধরেন এটা আমি আপনাদের কিভাবে বলি, এটা আপনারা যখন ফেস করবেন তখনই বুঝবেন। কিন্তু আমার একটা আপনাদের মানে থাকবে যে আপনাদের প্রতি একটা আশা থাকবে যে আপনারা সবসময় যেখানে যান ফেয়ার হওয়ার চেষ্টা করবেন। আর ফেয়ার হলেও কিছুটা ফ্লেক্সিবল হয়ে ফেয়ার হতে পারেন আপনি, তাই না? একেবারে স্ট্রেট ফেয়ার হতে হবে বিষয়টা এরকম না, আপনি বেশ কিছুটা ফ্লেক্সিবল হতে পারেন। ধরেন আপনি পরিচিত, আপনি ধরেন আমার সেন্টারে আসছেন, ঠিক আছে, আপনি অন্য যেখানে এক্সট্রা কোনো কোশ্চেন করেন না, আপনি এসএসসিদের কী করতে পারেন, এক্সট্রা কোশ্চেন করতে পারেন, যে এই কোশ্চেনটা যদি আপনি জানেন তাহলে আমি বুঝবো যে ওয়ার্কিং স্ট্যান্ডার্ড ঠিক আছে বা আপনার কাজের স্ট্যান্ডার্ড ঠিক আছে। এরকম এক্সট্রা কিছু কোশ্চেন করে আপনি তাকে কি চেষ্টা করবেন যে কি সে যেন হয়। একেবারে যে কিছুই পারে না তাকে যদি আপনি করতে যান এটা তো ঠিক হবে না আপনার জন্য, সে আমার স্টুডেন্টই হোক আর যার স্টুডেন্টই হোক। ঠিক আছে, আচ্ছা, এই যে অ্যাসেসমেন্টের প্রিন্সিপালগুলো, এই 4টা প্রিন্সিপাল ছাড়াও মানে কখনো কখনো আরও কিছু প্রিন্সিপাল এটার সাথে অ্যাড হয় যেগুলো আদার্স প্রিন্সিপালের মধ্যে পড়ে। কিন্তু আপনাকে যদি বলে অ্যাসেসমেন্টের প্রিন্সিপালকে, আপনি কিন্তু ওই 4টাই দিবেন। হ্যাঁ, কখনো এদিকে দিতে যাবেন না, এটা জাস্ট আপনি জেনে রাখবেন। কি হচ্ছে, অ্যাসেসমেন্টটা অবশ্যই অথেন্টিক হতে হবে। ঠিক আছে, অথেন্টিক হতে হবে, তার মানে এভিডেন্সগুলাকে একদম কি মানে যে এভিডেন্সগুলো আপনি দিবেন, যেমন আপনি আমাকে যে সিবিটি এর 4-এ একটা এভিডেন্স জমা দিবেন, সেই এভিডেন্সটা হচ্ছে কি এভিডেন্স গাইড জমা দিবেন। এভিডেন্সের প্রত্যেকটা কাজ যেন এসএসসি নিজে করে, এইটার দিকে আপনার খেয়াল থাকতে হবে। ঠিক আছে, এভিডেন্সগুলো যেন এসএসসিকে আপনি পর্যবেক্ষণ করেই কালেক্ট করেন, তার মানে এটার একটা অথেন্টিসিটি থাকতে হবে। হ্যাঁ, কারেন্সি থাকতে হবে। অনেক পুরাতন ডকুমেন্ট জমা দিলে হবে না। 5 বছর আগে আপনি এক জায়গা থেকে কি করছিলেন, একটা আরপিএল পরীক্ষা দিবেন। আপনি আরপিএল পরীক্ষার জন্য আপনার একটা টেস্টিমোনিয়াল লাগবে, অথবা কাজের ডকুমেন্ট লাগবে, অথবা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। এখন এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা আপনি বানাইছেন 10 বছর আগে, এই 10 বছর আগের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়ে কি আপনি এখন পরীক্ষা দিতে পারবেন? আপনার অবশ্যই কি কারেন্সি ডেভেলপ করতে হবে, কারেন্সি অবশ্যই লাগবে। ঠিক আছে, এরপরে কস্ট ইফেক্টিভ, এমনভাবে যেন ইয়াটা তৈরি না হয় যে মানে অ্যাসেসমেন্টটা যেন আমরা এমনভাবে না নেই যে অ্যাসেসমেন্টটা অনেক বেশি কি কস্টলি হয়ে যায়। ঠিক আছে, আর রিজনেবল অ্যাডজাস্টমেন্ট তো অবশ্যই থাকা লাগবে। রিজনেবল অ্যাডজাস্টমেন্ট কি পার্ট অফ অ্যাসেসমেন্ট। ওকে, এরপরে আসেন অ্যাসেসমেন্ট প্রসেস। অ্যাসেসমেন্ট প্রসেসের ভিতর কি কি আছে? প্রথমে আছে কি, এটা একটা অ্যাসেসমেন্ট প্রসেস। অ্যাসেসমেন্ট প্রজেক্টের ভিতর কি আছে? প্রথমে হচ্ছে অ্যাসেসমেন্ট সিস্টেম। অ্যাসেসমেন্ট সিস্টেমটা মানে আমরা কিভাবে অ্যাসেসমেন্টটা পরিচালনা করব। তাহলে দিস আউটলাইন হাউ টু অ্যাসেসমেন্ট ইজ অ্যাপ্রোচ অ্যান্ড পলিসিস টু গাইড অ্যাপ্রোচ। ঠিক আছে, মানে অ্যাসেসমেন্টটা কীভাবে আমরা পরিচালনা করব, এটা হচ্ছে কি অ্যাসেসমেন্ট সিস্টেম। এরপরে হবে অ্যাসেসমেন্ট সিস্টেমটার পরে হবে অ্যাসেসমেন্ট প্ল্যান। ঠিক আছে, অ্যাসেসমেন্টের একটা প্ল্যান করতে হবে। অ্যাসেসমেন্ট প্ল্যান ইনক্লুড দ্য পারপাস, টার্গেট, ইউনিট অফ কম্পিটেন্সি। ঠিক আছে, এই টাইপের জিনিসগুলো, হাউ, হোয়েন, হোয়ার, অ্যাসেসমেন্টটা কখন নিতে হবে, কোন কেন্দ্রে নিতে হবে, যখন আমি অ্যাসেসমেন্টের ডাক পাবো তখন এই প্ল্যানটা আমার করে নিতে হবে। অ্যাসেসমেন্ট মেথড অ্যান্ড টুলস, কোন কোন মেথড এবং টুলস আমি ব্যবহার করবো। তাহলে 1 নম্বর হচ্ছে অ্যাসেসমেন্ট সিস্টেম, 2 নম্বর হচ্ছে অ্যাসেসমেন্ট প্ল্যান, 3 নম্বর হচ্ছে অ্যাসেসমেন্ট মেথড অ্যান্ড টুলস। তারপর ডেভেলপিং অ্যাসেসমেন্ট মেথড অ্যান্ড টুলস, আমি যে মেসেজগুলো সিলেক্ট করলাম ওই মেথডগুলো যদি আমার কোনো ডেভেলপমেন্টের দরকার হয় তাহলেও কি সেটা ডেভেলপ করতে হবে এভিডেন্স কালেক্টের জন্য। এরপরে অ্যাসেসমেন্ট অফ কম্পিটেন্সি। ঠিক আছে, আমি এমনভাবে অ্যাসেসমেন্ট নিব যেন কি আমি প্রপারলি একটা জাজমেন্ট করতে পারি যে আমি যাকে অ্যাসেসমেন্ট নিলাম এভিডেন্সের উপর ভিত্তি করলে সে কি হয় কম্পিটেন্ট অথবা নট ইয়েট কম্পিটেন্ট। অ্যাসেসমেন্টটা যেন সবসময় কি ভ্যালিডেশন থাকে। ঠিক আছে, রিভিউ, কম্পেয়ার অ্যান্ড ইভ্যালুয়েশন অফ দ্য অ্যাসেসমেন্ট টুলস, আমাকে অ্যাসেসমেন্ট টুলসগুলো বারবার কী করতে হবে, রিভিউ করতে হবে, রিঅ্যাসেসমেন্ট করতে হবে। ঠিক আছে, যেন আমার ভ্যালিডিটি থাকে। তাহলে এই পার্টগুলো আপনি মনে রাখবেন। যদি আপনার আসে অ্যাসেসমেন্ট প্রসেস অ্যান্ড পাথওয়েটা লিখেন, তাহলে আপনি এই যে তীর চিহ্ন দেওয়া আছে এর ভিতরে যে জিনিসগুলো আছে এগুলো একটু ভালো করে মনে রাখবেন। তার পাশে একটু জাস্ট এটার বর্ণনা দিলেও হবে, না দিলেও হবে, বাট এইটা তীরটা অবশ্যই মনে রাখতে হবে। কি, প্রথমে হচ্ছে অ্যাসেসমেন্ট সিস্টেম, তারপরে হচ্ছে অ্যাসেসমেন্ট প্ল্যান, অ্যাসেসমেন্ট মেথড অ্যান্ড টুলস, ডেভেলপমেন্ট অফ অ্যাসেসমেন্ট মেথড, অ্যাসেসমেন্ট অফ কম্পিটেন্সিস, অ্যাসেসমেন্ট অফ ভ্যালিডেশন।
এরপর হচ্ছে টাইপ অফ অ্যাসেসমেন্ট। আমরা জানি অ্যাসেসমেন্ট দুই প্রকার, একটা হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট যেটা আমরা রেগুলার আপনাদের নিচ্ছি আপনাদের ডেভেলপমেন্টের জন্য, লার্নারদের ডেভেলপমেন্টের জন্য বা লার্নাররা সঠিকভাবে শিখতে পারছে কিনা এটা জানার জন্য, ঠিক আছে। লার্নারদেরকে কি মূল অ্যাসেসমেন্টের জন্য প্রিপারেট করার জন্য যে অ্যাসেসমেন্ট নেওয়া হচ্ছে তাকে বলা হচ্ছে কি ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। আর সামেটিভ অ্যাসেসমেন্ট যেটা অ্যাকচুয়াল অ্যাসেসমেন্ট, হ্যাঁ, যে অ্যাসেসমেন্টটা আমরা অ্যাসেসরের সামনে দিচ্ছি, ঠিক আছে, সেইটাকে আমরা বলি কি সামেটিভ অ্যাসেসমেন্ট। তাহলে দুই প্রকারের অ্যাসেসমেন্ট, একটা হচ্ছে ফর্মেটিভ আর একটা হচ্ছে কি সামেটিভ, ঠিক আছে। এরপরে ডিজাইন যদি বলি, ডিজাইন অফ কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট, তাহলে একটা হচ্ছে হলিস্টিক অ্যাসেসমেন্ট ডিজাইন। হলিস্টিক অ্যাসেসমেন্ট ডিজাইন বলতে আমরা বুঝবো যে অ্যাসেসমেন্টের ভিতরে কি শিক্ষার্থীদের নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড একসাথে মূল্যায়ন করা হয়, সেটাকে বলা হয় হলিস্টিক অ্যাসেসমেন্ট ডিজাইন। হলিস্টিক জি বলেন স্যার। স্যার একটু পড়ানোটা একটু ফাস্ট হচ্ছে বেশি। পড়ানো তো ফার্স্টই হবে, 20টা ক্লাসের মধ্যে 15টা ক্লাসে 12টা সিবিএলএম শেষ করতে হবে। স্যার ধরেন আপনি শুধু পড়াতে পড়াতে একবারে অস্থির হয়ে গেলেন বা আমার বোঝার মতো কোনো অ্যাবিলিটি থাকলো না, তাহলে পড়ে তো লাভ হচ্ছে না। স্যার এই জন্যই তো বলতেছি যে আমরা যে পড়ায় গেলাম, ভিডিওটা দিয়ে গেলাম, আপনাকে বাসায় একটু দেখতে হবে, কারণ আমি যদি অল্প অল্প করে পড়াই এটা শেষ হতে তো 4 মাস লাগবে। ঠিক আছে স্যার, ওকে, নো প্রবলেম, পড়ান। দেখেন আমার কথাটা আপনি বুঝেন আগে। আমি যে মূল পার্টটা পড়াই গেছি সেটা কি পড়াইছি, মূল পার্টটা কি অ্যাসেসমেন্টের টাইপ। তাহলে আপনার মাথায় এই তো দুইটা জিনিস মাথায় আছে, অ্যাসেসমেন্ট টাইপ দুইটা, একটা সামেটিভ আর একটা ফর্মেটিভ, তাই না? এইটুকু তো আপনার মাথায় আসছে, বাকিটা কিন্তু আপনাকে একটু রিডিং পড়তে হবে স্যার, বইটাকে একটু রিডিং পড়ে আপনার মতো করে সাজায় নিতে হবে। তারপর আমি এই যে কিছুক্ষণ আগে বললাম হলিস্টিক অ্যাসেসমেন্ট ডিজাইন। হলিস্টিক অ্যাসেসমেন্ট ডিজাইন বলতে আমি কি বুঝলাম, এমন একটা অ্যাসেসমেন্ট প্রসেস যে প্রসেসে কি করা হয়, একই সাথে স্কিল, নলেজ অ্যান্ড অ্যাটিটিউড একই সাথে মূল্যায়ন করা হয়, ঠিক আছে। এইটার 6টা পাথওয়ে আছে। এক নম্বর হচ্ছে কি নলেজ, আন্ডারস্ট্যান্ডিং, প্রবলেম সলভিং, টেকনিক্যাল স্কিল, অ্যাটিটিউড অ্যান্ড ইথিক্স। এই 6টা পাথওয়ে দেখেন এই হলিস্টিক অ্যাসেসমেন্ট পরীক্ষা আসে। হলিস্টিক অ্যাসেসমেন্ট কি, হলিস্টিক অ্যাসেসমেন্টে কোন কোন বিষয়গুলা করা হয়, তখন আপনি এই যে 6টা জিনিস দিয়ে দিলে হয়ে যাবে। আরেকটা হচ্ছে কি ক্লাস্টার কম্পিটেন্সি। ক্লাস্টার কম্পিটেন্সি বলতে আমরা কি বুঝি, সিম্পলি আমরা যেভাবে অ্যাসেসমেন্টটা মূলত নেই, অ্যাসেসমেন্ট আমরা কতগুলো ভাগে ভাগে ভাগ করে নেই না, একভাবে রিটার্ন নেই, একভাবে ডেমনস্ট্রেশন নেই, মানে অ্যাসেসমেন্টের প্রত্যেকটা ইউনিট অফ কম্পিটেন্সিকে আমরা বিভিন্ন ভাগে ভাগে ভাগ করি, সে অনুযায়ী কী নেই অ্যাসেসমেন্ট ক্রিয়াটা পরিচালনা করি। তাহলে এখানে দুইটার ভিতরে যদি আমরা পার্থক্য নেই, সবগুলা ইউনিটকে একবারে পরীক্ষা নেওয়াটা হচ্ছে কি হলিস্টিক, আর সবগুলা ইউনিটকে ভাগ ভাগ করে নেওয়াটা হচ্ছে কি ক্লাস্টার। ক্লাস্টার মানে তো ক্লাস্টার বোম দেখছেন না আপনারা, এই যে ইরানের নতুন একটা বোম কিছুদিন আগে ইসরায়েলে খুব মারলো, ক্লাস্টার বোম, নাম শুনছেন? গুচ্ছ বোমা। ক্লাস্টার বোমার নাম কি আপনি শুনছেন আপনারা কেউ? জি স্যার। ক্লাস্টার বোমাতে কি থাকে বলেন তো? এখন ওই যে আগে আমাদের দেশে যেমন ছড়রা বন্দুক ছিল না, একটা গুলি মারলে অনেকগুলো বার হয়। হ্যাঁ, ক্লাস্টার বোমা হচ্ছে এমন একটা বোমা যে বোমা থেকে একটা বড় স্ট্রাকচার থাকে, স্ট্রাকচারের মধ্যে কি থাকে অনেকগুলা ছোট ছোট বোমা থাকে, তাই না? এটা বিভিন্ন জায়গায় ছড়ায় যায়। এই যে ক্লাস্টার কম্পিটেন্সি এটাও কিন্তু সেম জিনিস, যে টোটাল একটা ইউনিটকে কতগুলা ছোট ছোট ভাগে ভাগ করে আমরা কি পরীক্ষাগুলো নিতে পারি। আচ্ছা, বেনিফিট, ক্লাস্টার যে কম্পিটেন্সি আছে এটার বেনিফিটগুলো কী কী আছে, ঠিক আছে। ইট রিফ্লেক্ট দ্য রিয়েল ওয়ে টু ওয়ার্কিং, ঠিক আছে। দেখেন এই কোর্সটা যদি আপনি 3 মাস করতেন, অর্থাৎ কি যদি আপনি আমাদের এখানে সপ্তাহে 3 দিন করে এসে 3 মাস এই কোর্সটা করতেন, তাহলে কিন্তু আপনার এত কষ্ট হইতো না, খুব স্বাভাবিক। আপনি যখন সময় কমাই দিবেন তখন প্রেশার বেশি নিতে হবে না। আপনারা সবাই 1 মাসের মধ্যে পরীক্ষা দিতে যাচ্ছেন, কিন্তু এটাই জানেন। এখন 1 মাসের মধ্যে পরীক্ষা দিতে হলে আপনাদের অবশ্যই একটু কষ্ট করতে হবে, একটু চাপ নিতে হবে, হ্যাঁ। এরপর আমি বারবার বলতেছি যে আপনারা মূল যে বিষয়টা মনে রাখবেন, যেমন ক্লাস্টার অফ কম্পিটেন্সি, এইটা আপনি মনে রাখেন। ক্লাস্টার অফ কম্পিটেন্সি মানে কি, যেটা এমন একটা কম্পিটেন্সি যেখানে কি করা হয়, জিনিসগুলোকে ভাগ ভাগ করে নেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, ক্লাস্টার অফ কম্পিটেন্সির বেনিফিটটা কী কী আছে, ইট রিফ্লেক্টেড রিয়েল ওয়ে অফ ওয়ার্কিং, ঠিক আছে, ওয়ার্কিং, তার মানে এটা একদম রিয়েলভাবে কি ইয়াটা করা হয়। এভিডেন্স অফ দ্য এভিডেন্স ফর অল দ্য ডাইমেনশন অফ দ্য কম্পিটেন্সিস আর মোর রেডিলি অ্যাভেলেবল। ডাইমেনশন মানে কয়টা মনে আছে তো? আমাদের কম্পিটেন্সি ডাইমেনশন কয়টা বলতে পারবেন আপনারা?
একজনও মনে নাই? ডাইমেনশন অফ কম্পিটেন্সি। আর মনে আছে স্যার? বলেন তো। টাস্ক স্কিল ম্যানেজমেন্ট, প্রথম টাস্ক স্কিল স্যার, টাস্ক স্কিল ম্যানেজমেন্ট, পরে কন্টিজেন্সি স্কিল ম্যানেজমেন্ট, তারপরে জব রোল কি আছে? প্রথম হচ্ছে টাস্ক স্কিল, তাই না? এরপর হচ্ছে টাস্ক স্কিল ম্যানেজমেন্ট, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। প্রথমটা হচ্ছে টাস্ক স্কিল, তারপর হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। হ্যাঁ, তাহলে এই যে আমরা যখন কোথাও এই 4টা স্কিল একসাথে মানে করব, মূল্যায়ন করব, ঠিক আছে, তখন সেটা কি হয়ে যাবে? ক্লাস্টার কম্পিটেন্সিস হয়ে যাবে। আচ্ছা, ইট ইজ অ্যান ইফিসিয়েন্ট ইউজ টু টাইম অ্যান্ড কি অ্যাসেসমেন্ট রিসোর্স। আচ্ছা, তাহলে আমি যদি আপনাকে বলি যে আমাদের অ্যাসেসমেন্ট কত প্রকার, আপনি কি বলবেন? 2 প্রকার, তাই না? একটা হচ্ছে ফর্মেটিভ, আরেকটা হচ্ছে কি বলেন? একটা ফর্মেটিভ, আরেকটা হচ্ছে সামেটিভ। এখন আমি যদি বলি আপনাদের অ্যাসেসমেন্টের ডিজাইন কয়টা? ডিজাইন আপনি বলতে পারেন কি 2টা, একটা হলিস্টিক অ্যাসেসমেন্ট ডিজাইন, আরেকটা কি ক্লাস্টার কম্পিটেন্সিস। ক্লাস্টার। জি, ক্লাস্টারিং। আচ্ছা, ক্লাস্টারিং অ্যাসেসমেন্টের ভিতরে এই কয়েকটা জিনিস আবার থাকে। একটা হচ্ছে রিয়েল টাইম অ্যান্ড সিমুলেশন, ঠিক আছে? রিয়েল টাইম অ্যাসেসমেন্ট বলতে আমরা একদম ওয়ার্ক প্লেসে যে অ্যাসেসমেন্টগুলো নিয়ে থাকি, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কি করে, সরাসরি একদম ইন্ডাস্ট্রিতে নিয়ে যায় অ্যাসেসমেন্ট নেওয়ার জন্য। তাহলে ইন্ডাস্ট্রিতে যদি আমরা অ্যাসেসমেন্ট নেই, এটা ওয়ার্ক মানে রিয়েল টাইম অ্যাসেসমেন্ট। আরেকটা হচ্ছে কি, যদি আমরা সিমুলেশন প্লেটে, যেমন আমরা আমাদের ল্যাবে যদি কোনো কিছু করি, আমাদের ট্রেনিং সেন্টারে যদি আমরা কোনো কিছু করি, যে ওয়ার্ক প্লেসের মতো একটা এনভায়রনমেন্ট তৈরি করে সিমুলেটেডভাবে অ্যাসেসমেন্টগুলো নিতে পারি। আরেকটা হচ্ছে কস্ট অফ অ্যাসেসমেন্টের কস্টটা সবসময় আমাকে কী করতে হবে, খেয়াল রাখতে হবে যে কস্টটা যেন কখনো অত্যাধিক বেশি না হয়ে যায়। তারপর অর্গানাইজিং অ্যাসেসমেন্ট টাইম ফ্রেম, ঠিক আছে? আমাকে অ্যাসেসমেন্টের জন্য একটা নির্দিষ্ট টাইম ফ্রেম বেঁধে দিতে হবে, যে অ্যাসেসমেন্টটা কি আজকে 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত চলবে, এমন না যে আগামীকাল, আগামী পরশু 3 দিন আমি অ্যাসেসমেন্ট চালাবো। বিষয়টা এরকম হবে না, একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে অ্যাসেসমেন্ট থাকতে হবে। লিগ্যাল অ্যান্ড ইথিক্যাল রিকোয়ারমেন্ট থাকবে, ঠিক আছে? অ্যাসেসমেন্টটা লিগ্যাল হতে হবে এবং ইথিক্যাল বিষয়গুলো অ্যাসেসমেন্টের মধ্যে সব কিছু থাকতে হবে। বিশেষ করে ওস পলিসিটা সবসময় মেনটেন করতে হবে। ইন্ডাস্ট্রি স্পেসিফিক লিজিলেশন, ঠিক আছে, যদি ইন্ডাস্ট্রি রিলেটেড কোনো আইন কানুন থাকে সেটাও আপনাকে মেনটেন করতে হবে। ডিলস উইথ দ্য কি কনফিডেন্সিয়ালিটি অ্যান্ড কি প্রাইভেসি রেগুলেশন, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসের কনফিডেন্সিয়ালিটি আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। অ্যাক্সেস অ্যান্ড ইকুইটি রেগুলেশন, ঠিক আছে, অ্যাক্সেস এবং ইকুইটিটাও থাকতে হবে। এনভায়রনমেন্ট ইস্যু অ্যান্ড কি রেগুলেশন, এনভায়রনমেন্ট ইস্যু যদি থাকে সেটাও আপনাকে কি দৃষ্টিপাত করতে হবে। ইন্ডাস্ট্রি কোড অ্যান্ড প্র্যাকটিস, ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য কী টাইপের জিনিসগুলো কীভাবে আপনাকে শিখতে হবে। তাহলে এই 6টা জিনিস হচ্ছে কি লিগ্যাল অ্যান্ড ইথিক্যাল রিকোয়ারমেন্ট। আচ্ছা, আমরা এই পর্যন্ত আজকে রাখবো। হ্যাঁ, নেক্সট দিন আমরা পড়বো ইম্পর্টেন্ট অফ দ্য কনসালটেশন হোয়েন প্ল্যানিং অফ অ্যাসেসমেন্ট। যখন আমরা একটা অ্যাসেসমেন্ট প্ল্যান করব তখন কোন কোন বিষয় আমাদেরকে, এটা অবশ্য আমরা পড়িয়ে দিতে পারতাম আজকে, কারণ এখানে আমাদের অনেক জিনিস পড়া আছে না, তারপর এটা আমরা নেক্সট ক্লাসে পড়ি, ঠিক আছে? এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে তো, এভিডেন্স, ঠিক আছে? এই শীটটা আমরা নেক্সট দিন ইনশাল্লাহ শেষ দিব। হ্যাঁ, আপনারা এই পর্যন্ত আগে পড়েন। আর ওই 3টা শীট, ঠিক আছে, ওই 3টা শীট কিন্তু পরীক্ষা হবে, তো ওই 3টা শীট আজকে থেকে দেখা শুরু করেন। 1, 2, 3, 4 থেকে আমরা কোনো কোশ্চেন আপাতত করব না। আর 11 নাম্বারটা মূলত ওই দিন আমরা শেষ করব শনিবার। তাহলে শনিবার শেষ করে শনিবার এটার উপর আমরা আলাদা পরীক্ষা নিব। আপনারা ক্লিয়ার? ওকে, তাহলে আমরা আমাদের ক্লাসটা শেষ করব। ক্লাস শেষ করার আগে আপনাদের যদি আমরা নর্মাল একটা ফিডব্যাক রিভিউ দেই, তাহলে রিভিউ অনুযায়ী আমরা বলতেছি যে আজকে আমরা যা পড়লাম সেটা হচ্ছে কি আমাদের অ্যাসেসর পার্ট এবং ট্রেনিং পার্ট, এই 2টা পার্টের টোটাল 12টা সিবিএলএম। এই 12টা সিবিএলএমের মধ্যে 5টা সিবিএলএম মূলত কি অ্যাসেসর পার্টের জন্য ইম্পর্টেন্ট, যেটা ট্রেনিং পার্টের জন্য লাগবে। হ্যাঁ, আর হচ্ছে মানে ট্রেনিং পার্ট যারা করতেছে, ট্রেনিং এবং অ্যাসেসর, তাদেরও লাগবে। সেই জন্য আমরা অ্যাসেসর পার্টের শিটগুলো আগে শেষ করে দিচ্ছি। এরপরে কি
ওই অ্যাসেসর পার্ট শেষ হলে ট্রেনিং পার্টের ইয়াগুলো আমরা ধরবো। অ্যাসেসর পার্টের শিটের আগে 1, 2, 3 নাম্বার শিটটা আমরা আগেই পড়িয়ে নিয়েছি। আর 4 নাম্বার যে শিটটা আছে আইটিটা আমরা শুধু একটা বেসিক নলেজ দিলাম। এখান থেকে আপনাদের মূলত পড়তে হবে ওই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আর ইনপুট আউটপুট ডিভাইস, বেসিক কিছু কোশ্চেন। হ্যাঁ, আর আমরা এটা রিলেটেড একটা শিট আপনাকে এক সময় দিব। মানে এটার সাথে রিলেটেড মানে কি, আমরা ওই যে ফর্মেটিভ অ্যাসেসমেন্টগুলো যখন বিভিন্ন বোর্ডে আসছে, ওই পরীক্ষার শিটগুলো যখন আপনাদের দিব, তখন এর ভিতরে আইটির কী কী কোশ্চেন আসে ওইটা নিয়ে আপনি একটু 2-4 বার পড়লেই হয়ে যাবে। এইখান থেকে সাধারণত কোশ্চেনগুলো একইভাবে আসে। সো আইটি নিয়ে খুব একটা বেশি চিন্তা করা লাগবে না। কমন জিনিস আসে, আপনারা পারবেন যদি কমন সেন্স ঠিক থাকে, ঠিক আছে, যদি জানা থাকে আইটি সম্পর্কে, আর না হলে একটু পড়তে হবে। এরপরে আমরা পড়লাম অ্যাসেসমেন্ট পার্টের, অ্যাসেসমেন্ট কাকে বলে, ঠিক আছে, অ্যাসেসমেন্ট কি, অ্যাসেসমেন্টের পারপাস কি, ঠিক আছে, অ্যাসেসমেন্টের ফিচার কি, অ্যাসেসমেন্টের ক্যারেক্টারিস্টিক্স কি, আউটলাইন কি, তারপর অ্যাসেসমেন্টের কনটেক্সটগুলো কি কি আছে, অ্যাসেসমেন্টের পারপাসের ভিতর কোন কোন বিষয় থাকে, ঠিক আছে, অ্যাসেসমেন্টের প্রিন্সিপাল কয়টা, ঠিক আছে, অ্যাসেসমেন্ট প্রসেস অ্যান্ড পাথওয়ে কি আছে, অ্যাসেসমেন্ট কত প্রকার, অ্যাসেসমেন্ট ডিজাইন কত ধরনের, ঠিক আছে, ওই ডিজাইনগুলোর ভিতরে আমরা যদি কমনলি চিন্তা করি ক্লাস্টার কম্পিটেন্সি যেটা আছে ওইটার ভিতরে কতগুলো বিষয় আছে, 3টা বিষয় আছে, এই 3টা বিষয়, 4টা বিষয় আছে, এই 4টা বিষয় পড়ছি। রিয়েল টাইম সিমুলেশন কি, রিয়েল টাইম মানে একদম ওয়ার্ক প্লেসে কাজ, সিমুলেশন মানে কি একদম ওয়ার্ক প্লেসে না হলেও আমরা আমাদের ট্রেনিং সেন্টার বা পরীক্ষার হলে যেটা করতেছি, ওয়ার্ক প্লেসের মতো একটা এনভায়রনমেন্ট তৈরি করে নিচ্ছি। তারপরে কস্ট অফ অ্যাসেসমেন্ট সবসময় মনে রাখতে হবে, অ্যাসেসমেন্টের কস্ট যেন খুব বেশি না হয়। অর্গানাইজিং ম্যানেজমেন্ট অফ টাইম ফ্রেম, একটা টাইম ফ্রেম থাকবে, আর লিগ্যাল অ্যান্ড ইথিক্যাল রিকোয়ারমেন্টসগুলো থাকবে। ঠিক আছে, এই পর্যন্ত আমরা আজকের ক্লাসে পড়েছি। হ্যাঁ, এরপরে আমরা ইম্পর্টেন্ট অফ কনসালটেশন হোয়ার প্ল্যানিং অফ অ্যাসেসমেন্ট। এখন কে জয়েন করলো? ও আচ্ছা, এখন বলেন, এই রিভিউর পরে আপনাদের ফিডব্যাকটা আমরা নিচ্ছি যে আপনাদের কোনো প্রবলেম হচ্ছে কি না। আপনি কিছুক্ষণ আগে একজন বলছিলেন যে আমরা খুব দ্রুত পড়ায় যাচ্ছি, ঠিক আছে, আমরা আসলে একটু দ্রুতই পড়াচ্ছি। দ্রুত পড়ানোর কারণটাও আছে। স্যার আসসালামু আলাইকুম। জি জি, আচ্ছা, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে দেখলাম এবং হলো যেটা হলো এমআইএস না, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। তো এখানে আমরা যেমন ল্যাপটপে কম্পিউটারে কাজ জানি, হ্যাঁ, এটা হলো একটা বিষয়। আর এটার উপরে যখন কোশ্চেন করা হবে ওইটাকে মানে একটা কাজ করা, এটা একটা জিনিস, আর ওটার উপরে আবার কিন্তু লেখা হলো আরেকটা বিষয়। আমাদেরকে কি এটা প্র্যাকটিক্যাল নেবে নাকি কোশ্চেন আকারে দেবে? স্যার আমি তো আপনাকে বললাম যে এটা নিয়ে আপনাদের শুধু একটা এমসিকিউ কোশ্চেন থাকতে পারে। আমি আপনাকে বলি, এটাতে এই যে টোটাল ইয়েটাতে একটা এমসিকিউ কোশ্চেন থাকতে পারে অথবা একটা শর্ট কোশ্চেন থাকতে পারে, এ থেকে কিছুই বেশি আসবে না। ম্যাচিংয়ে কখনো বেশিরভাগ ক্ষেত্রে এগুলো আসে না। হ্যাঁ, হয় একটা এমসিকিউ থাকবে, এমসিকিউ যদি না থাকে একটা ম্যাচিংয়ে কোশ্চেন থাকবে, এইটুকু। সরি, ম্যাচিংয়ে না, মানে ওই যে শর্ট কোশ্চেন। আমাদের ডিউরেশন কতটুকু হবে অ্যাসেসমেন্টের? কি ফুল ডে না 2 দিনের? কি এই যে সিবিটি এর? হ্যাঁ, সিবিটি এর একদম একদিন, ঠিক আছে, 2 দিনে নিবেই না, একদিন। একদিন কি সারা বেলা, সকাল থেকে? সারা বেলা, এমনও হতে পারে সকাল 8টায় 9টায় শুরু হবে, রাত 9টায় শেষ হবে। ওই আরপিএল এর সময় আমি দেখেছিলাম সকালবেলা শুরু হয়েছে, আপনার একেবারে সন্ধ্যার সময় শেষ হয়েছে। স্যার এটাও কিন্তু আরপিএল। হ্যাঁ, আপনারা এই যে এখন যে ইয়াটা দিচ্ছেন না, এটাও কিন্তু আরপিএল। আচ্ছা, এটাও আরপিএল? হ্যাঁ, এটাও আরপিএল অ্যাসেসমেন্ট। হ্যাঁ, ঠিক আছে, এখানে আরপিএল। জি, তাহলে আমি যে আগে যে আরপিএল 4 করলাম, হ্যাঁ, সেটার সাথে এটার পার্থক্য কি? আচ্ছা আমি বলি, এই যে আপনি যে আগেরটা করছেন না, হ্যাঁ, আপনি যে আরপিএল আগে দিয়েছেন, হ্যাঁ, আপনি ওইটাতে প্রমাণ করছেন যে আপনার দক্ষতা এবং স্কিল আছে ওই বিষয়ে। হ্যাঁ, আর এখন আপনি প্রমাণ করবেন যে আপনাকে এই বিষয়ে ট্রেনার হিসেবে নিয়োগ দিলে এবং আপনাকে এই বিষয়ে অ্যাসেসমেন্ট নেওয়ার জন্য পাঠালে আপনি সঠিকভাবে ট্রেনিং করাতে পারবেন, সঠিকভাবে কি অ্যাসেসমেন্ট নিতে পারবেন। আমার যদি টিওটি ট্রেনিং এর সার্টিফিকেট থাকে, এটা এখানে কি কোনো ভ্যালু অ্যাড করবে? অ্যাকচুয়ালি এটা ওইভাবে কোনো ভ্যালু অ্যাড করবে না, ঠিক আছে, কারণ এখানে আসলে কি আমরা আপনার কোনো ট্রেনিংয়ের সার্টিফিকেট দেখবই না। হ্যাঁ, আপনি সিবিটিএ 4 করার পরে আপনার যেটার উপরে এনএসডি সার্টিফিকেট আছে, হ্যাঁ,
মানে যে কোর্সে আপনার এনএসডি সার্টিফিকেট আছে শুধু ওই কোর্সের জন্য আপনি অ্যাসিস্ট্যান্ট এবং ট্রেনারের জন্য কি অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা আরেকটা কথা বলি, আপনি অ্যাসিস্ট্যান্টের জন্য যে কোর্সগুলো আপনি এনএসডির আন্ডারে করছেন সেই কোর্সেই কি অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন, বাট আপনার যদি অন্য কোনো সার্টিফিকেট থাকে ওইটা কিন্তু আপনি ট্রেনিং পার্টের জন্য ইউজ করতে পারেন। হ্যাঁ, আপনার ট্রেনিং পার্টের জন্য যদি আপনি কোনো এক্সট্রা সার্টিফিকেট থাকে ওইটাকে শো করেন, এটা কিন্তু আপনার জন্য একটা অ্যাডভান্টেজ। ক্লিয়ার কিনা আপনি? জি ক্লিয়ার। আমার আসলে আমার সাবজেক্ট আমি খুঁজে পাই না, আমি তো হলাম আপনার অ্যাকাউন্টিং ফর ফ্রিল্যান্সিং। আপনি একটা জিনিস বোঝেন, আপনার এই সাবজেক্টে খুঁজে পান না, বাট আপনার এই সাবজেক্টে অ্যাসেসর খুঁজে পাওয়া যায় না, আপনি এটা জানেন? আমি এই অ্যাকাউন্টিং ফর ফ্রিল্যান্সিং খুঁজতে খুঁজতে কোথাও খুঁজেই পাই না যেটা আসলে। আপনি টেনশন করেন না, আপনি শুনেন এনএসডির আন্ডারে যেহেতু এটা করছেন আপনি, হ্যাঁ আপনি অ্যাসেসর পার্টটা কমপ্লিট করেন, মানে ট্রেনার প্লাস অ্যাসেসর পার্ট কমপ্লিট করেন, দেখবেন আপনাকেই খুঁজবে মানুষ যে এই কোর্সে কে কে করছে, কারণ এই কোর্সগুলো তো খুব একটা বেশি মানুষ করে না। হ্যাঁ, কমনলি বেসিক সবাই এই বেসিক কোর্সগুলোতেই করে, কম্পিউটার অপারেশন, কেয়ার গিভার, এই বেসিক কোর্সগুলোতে সবাই করে। বিউটিফিকেশনে অ্যাসেসর খুঁজে পাওয়া যায় না। এর একটা কারণ আছে বুঝছেন, এর কারণ হচ্ছে কি তারা অ্যাসেসমেন্ট পরীক্ষায় যে সিবিটিএ লেভেল 4 পাসই করে না বেশিরভাগ, যে দুই একজন পাস করে তারা কাজ করতে করতে অস্থির হয়ে যায়। আর যত কাজ তত পয়সা, এটা তো আপনিও বুঝেন। ঠিক আছে, অনেকেই আছে এই সিবিটিএ করে এনএসডি থেকে হাজার হাজার না লাখ লাখ টাকা ইনকাম করতেছে। আপনি তো প্রফেশনাল ডাক্তার না? অপারেশনের উপর এনএসডিটা করি এনএসডিটা করতেছি, ওটার উপরে কি আলাদা কোনো সিভিল করতে হবে? আরেকবার বলেন। মানে আমরা প্রত্যেকে যে অকুপেশনের উপরে অ্যাসেসমেন্টটা করতেছি আর কি, ওইটার জন্য কি আলাদা কোনো সিভিলে পড়তে হবে কিনা? কোনটার উপর? আমি আপনার কথাটা বুঝি না আসলে। যেরকম স্যার আমরা যেরকম আমার কথা যদি বলি যে ইংলিশ ফর ওয়ার্কটা করে হচ্ছে আমি যে অ্যাসেসর করতে আসছি আর কি। এখন আমার কি ওই ইংলিশ ফর ওয়ার্কের জন্য কি কোনো সিভিএলএম পড়তে হবে কিনা? আরে আমি আপনাকে কি বললাম, এতক্ষণ আমার কথা বুঝেন না আপনি? আপনি ইংলিশ ফর ওয়ার্কের জন্য সিবিএলএম কেন পড়বেন? এটা আপনি পড়ে আসছেন না? ওইটার স্কিল আছে, ওইটার সার্টিফিকেট দিয়েই তো আপনি এটা এই পরীক্ষা দিবেন। ওইটার স্কিল না থাকলে তো আপনি এই পরীক্ষা দিতে পারতেন না। আপনার ওইটার স্কিল আছে বলতে আপনি এখন চাচ্ছেন এনএসডির কাছে অ্যাপ্লিকেশন করতেছেন যে ডিয়ার এনএসডি, আমার তো এই বিষয়ে স্কিল আছে, এখন এই বিষয়ে আমি অ্যাসেসমেন্ট নিতে আগ্রহী এবং কি ট্রেনিং করাতে আগ্রহী। এই ক্ষেত্রে আপনার ওই এনএসডি কী করতেছে, আপনাকে ট্রেনিং করার জন্য যে কারিগরি বা যে বিষয়গুলো দক্ষ হইতে হবে ওই জিনিসটা এখান থেকে পড়ায় দিচ্ছে, আর অ্যাসেসমেন্ট নেওয়ার জন্য যে জিনিসগুলো শিখতে হবে ওই জিনিসটা এখানে শিখাই দিচ্ছে। এখন আপনি যদি এটাতে পাস করেন, সিবিটিএ পাস করার পরে আপনি তো শুধু অ্যাসেসমেন্ট নিতে পারবেন কিসে, ট্রেনিং দিতে পারবেন কিসে? আপনার যে অকুপেশনে আসছেন সেই অকুপেশনে। অন্যগুলাই তো আপনি যেতে পারবেন না। অন্যগুলাই যেতে হলে আপনাকে অন্য কোর্স আবার করতে হবে। তারপর আমার কথাটা ক্লিয়ার হন নাই আপনি? জি স্যার, বুঝতে পারছি। মানে আপনি ইংলিশ ফর ওয়ার্কের জন্য আসছেন না, ইংলিশ ফর ওয়ার্ক করেই তো আসছেন, না করে তো আর আসেন নাই। এখন ওই বিষয়ে আপনি কি নেবেন? অ্যাসেসমেন্ট নেবেন, ঠিক আছে? আমার একজন মামাই অ্যাসেসর, তো উনি বলছিল কি উন্নতি পথ। কি বলছিল উনি? উনি বলছিল কি যে একটা সিভিএলএম নাকি দেয় এবং ওখান থেকে নাকি কোশ্চেন আস্ক করে। কিচ্ছু না, আপনার শুনেন একটা কথা বুঝেন, আপনি ধরেন ইংলিশ ফর ওয়ার্কের থেকে আসছেন তাই না? ধরেন আমি আপনার অ্যাসেসমেন্ট নিতে যাচ্ছি, হ্যাঁ আমি কি ইংলিশ ফর ওয়ার্ক পড়ে আসছি? আমি তো ইংলিশ ফর ওয়ার্ক পড়ে আসি নাই, আমি তো পড়ে আসছি কেয়ার গিভার, অথবা আমি তো পড়ে আসছি কম্পিউটার অপারেশন লেভেল 2। তাহলে আমি ইংলিশ ফর ওয়ার্ক থেকে আপনাকে কেন কোশ্চেন করব? স্যার অনেক সময় ওই যে আমরা যে এভিডেন্সটা রেডি করি যখন অ্যাসেসমেন্ট দিতে হয় তখন ওই এভিডেন্সটা চেক করে সে ওই এভিডেন্সের কোশ্চেন করতে পারে, ওইটার কথা উনি বলছেন। একদমই না, শুনেন
এখানে দেখে এভিডেন্সটা ঠিক আছে কিনা। আপনি দেখে না এখানে যে আপনি কোন কোর্সের এভিডেন্স করছেন, শুধুমাত্র দেখে এভিডেন্স ঠিক আছে কিনা। এভিডেন্সের জন্য যে জিনিসগুলো লাগবে, এভিডেন্সের জন্য কি লাগবে সে দেখে আপনার সিএসটা ঠিক আছে কিনা, আপনি ওইখান থেকে কি টাস্ক অ্যানালাইসিস করতে পারছেন কিনা, আপনি ওইখান থেকে কি ইউনিট ডেলিভারি প্ল্যান বের করতে পারছেন কিনা, সেশন ডেলিভারি প্ল্যান বের করতে পারছেন কিনা, এগুলো দেখে। আপনার ওইটা কখনোই দেখবে না। আপনি যখন প্রেজেন্টেশন দিবেন, আপনি তো আপনার ইয়েতেই প্রেজেন্টেশন দিবেন, তাই না? আপনার যে টপিকস আছে সেটার উপরেই প্রেজেন্টেশন দিবেন। এখন উনি তো আপনার টপিকস দেখবে না, উনি আপনাকে দেখবে প্রেজেন্টেশনের যে ফরম্যাট আছে এই ফরম্যাট অনুযায়ী আপনি প্রেজেন্টেশন দিতে পারেন কিনা। আমার কথাটা ক্লিয়ার হয় নাই? আপনি যে এভিডেন্সই জমা দেন ওইখানে তো অবশ্যই কি ইউনিট ডেলিভারি প্ল্যান থাকবে, টাস্ক অ্যানালাইসিস থাকবে, এগুলো আপনি করতে পারেন কিনা এটাই দেখবে। আপনাকে কোশ্চেনও এটা থেকে করবে যে আপনি সেশন প্ল্যানটা কিভাবে করছেন। এখন আপনি এই সেশন প্ল্যানটা কেয়ার গিভার থেকেও করতে পারেন, আপনি ওয়ার্ক ফর ইংলিশ থেকেও করতে পারেন, যে কোনো একটা থেকে করতে পারেন। ঠিক আছে, এইগুলো নিয়ে কোনো টেনশন করেন না। আপনার কোন অকুপেশন থেকে আসছেন এটা নিয়ে কারোর কোনো কোশ্চেন মাথা ব্যথা নাই। হ্যাঁ, যদি এমন হয় আপনার এবং অ্যাসেসরের অকুপেশন মিলে গেছে, তাহলে অ্যাসেসর ইন্টারেস্টের কারণে যদি আপনাকে কিছু জিজ্ঞেস করে সেটা আলাদা, কিন্তু এটা কখনোই কি অ্যাসেসমেন্ট রিলেটেড কিছু হবে না। জি বলেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। জি বলেন। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে স্যার যে আমরা তো লেভেল 2 দিয়ে লেভেল 4 দিতে আসছি। লেভেল 4 এর পরে কি স্যার আমাদের আর কোনো কোর্স আছে কি এই রিলেটেড আন্ডারে? লেভেল 5 আছে, লেভেল 6 আছে, লেভেল 4 এরই আরও কতগুলো ধাপ আছে। ও আচ্ছা স্যার, আমি তো স্যার ইংলিশ ফর লেভেল 4 থেকে আসছি। এখন আমি যখন লেভেল 2 কমপ্লিট করার পরে আমি কোনটা করলে আমার ভালো হবে স্যার, এটা আপনি লেভেল 3টা করবেন। শুনেন, আপনি যত কোর্সগুলা করবেন তত বেশি কি অ্যাসেসমেন্টের জন্য তত অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে, লেভেল 4 এর জি বলেন। স্যার বলেছে লেভেল 4 করার পরে কি আমি আবার লেভেল 3 করব? হ্যাঁ, লেভেল 3 করবেন। লেভেল 4 করার পরে লেভেল 3 করা যাবে না। শুনেন, লেভেল 2, লেভেল 3 যে কোনো একটা আপনি করছেন, ধরেন আপনি লেভেল 2 করেন না, লেভেল 3 করছেন, এখন লেভেল 2 করা লাগবে না। আপনি যদি বলেন স্যার আমি লেভেল 2 করছি আর কি, তাহলে কি আমার লেভেল 3 আবার করতে হবে? করব? কেন করতে পারবেন না? অবশ্যই করতে পারবেন। ঠিক আছে, আপনি লেভেল 3 করলে আপনারই লাভ হবে। কি লাভ হবে? আপনি যখন ইংলিশ ফর ওয়ার্ক লেভেল 2 পরীক্ষা নিতে যাবেন, যদি আপনার লেভেল 3 করা থাকে তাহলে লেভেল 3 এরও পরীক্ষা নিতে পারবেন। জি স্যার, এই জন্যই স্যার লেভেল 3 এ কি আমার ওই লেভেল 3 এ কি আমার সাবজেক্ট ওয়াইজ হবে, ইংলিশ ফর লেভেল ওই আমার এটা কি বিষয়ভিত্তিক হবে স্যার? হ্যাঁ স্বাভাবিক, লেভেল 3 লেভেল 2 যেরকম দিয়েছেন লেভেল 3 ওরকমই হবে। আচ্ছা আচ্ছা, তারপর লেভেল 5 আছে না? 5 6 আছে না? হ্যাঁ, লেভেল 5 আছে, লেভেল 6 আছে। লেভেল 5 কে বলা হয় মাস্টার ট্রেনার। হ্যাঁ জি স্যার। আর কারো কোনো কোশ্চেন? স্যার আমি তো 2 3 কিছুই করি, আমি ডাইরেক্ট 4 করেছি। কোনো প্রবলেম নাই তো, আপনি যেটাই করেন। সেটা বুঝতেছি। হ্যাঁ, আপনি যেটাই করেন আপনি অন্যগুলা চাইলে করতে পারবেন। ঠিক আছে, কোনো লেভেল করা কারোর জন্য বাধা না। হ্যাঁ, কারণ এই যে আপনি লেভেল 4 করছেন না, এটা কিন্তু প্রুফ করে যে আপনি লেভেল 3 লেভেল 2 পরীক্ষা নেওয়ার জন্য উপযুক্ত ব্যক্তি না। তার মানে আপনি লেভেল 4 এরই শুধু পরীক্ষা নিতে পারবেন। ঠিক আছে, আপনি যদি লেভেল 2 লেভেল 3 পরীক্ষা নিতে চান বা অ্যাসেসমেন্ট নিতে চান, আপনাকে লেভেল 2 লেভেল 3 কমপ্লিট করে আসতে হবে। এটা সার্টিফিকেট থাকতে হবে এনএসডি। ক্লিয়ার তো? জি জি ঠিক আছে। স্যার লেভেল 5 তো স্যার মাস্টার ট্রেনারের জন্য, লেভেল 6 টা কাদের জন্য? আপনাকে লেভেল 5টা করেন, লেভেল 6 আমরা বলছি না সুপারভাইজার, যারা ম্যানেজমেন্টের সাথে কাজ করে। ঠিক আছে, লেভেল 5 করলে আপনি বিভিন্ন ওই যে অ্যাসেট প্রজেক্টের বিভিন্ন জায়গায় যে প্রজেক্টগুলো আছে এদের মাস্টার ট্রেনার বা মাস্টার প্ল্যানার হিসেবে কাজ করবেন। এদের উপরে যারা কাজ করে সরাসরি তারা হচ্ছে কি লেভেল 6। লেভেল 6 করলে আপনার বেতন 4-5 লাখ টাকা হয়ে যাবে প্রাইভেট ফান্ডে চাকরি করলে, বুঝছেন? লেভেল 6 বাংলাদেশে একজনেরও না, এটা বিদেশ থেকে করে আসতে হয়। বাংলাদেশে লেভেল 5 পর্যন্তই আছে।
ও আচ্ছা, লেভেল 6 আছে কি মানে বাইরে থেকে করে আসতে হবে? হ্যাঁ, এখন পর্যন্ত বাইরে থেকে করে আসতে হয়। জি স্যার। আচ্ছা, এখন তো লেভেলগুলো তো যায় না, কারণ আমি স্যার হঠাৎ করে আমাকে একজন কলেজের একজন প্রিন্সিপাল আমাকে দিল যে আপনি এনএসি আন্ডারে পরীক্ষা দেন। আমি তো কিছু জানতাম না। উনি বলার সাথে সাথে আমি লেভেল 4 ভর্তি হয়ে যাই, এডমিশন নেই, এক সপ্তাহ পরে পরীক্ষা দিয়ে দিয়েছি। বুঝতে পারছি, এরকমই হয় সাধারণত। আচ্ছা, সমস্যা নাই। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। আচ্ছা, আমি কিন্তু একটা জিনিস বারবারই বলি, সেটা হচ্ছে আপনার লেভেলের পরীক্ষার সাথে কিন্তু এই পরীক্ষাগুলো মিলবে না। হ্যাঁ, লেভেলের পরীক্ষার থেকে এই পরীক্ষাটা যথেষ্ট আলাদা এবং যথেষ্ট কঠিন। এটা তো স্যার টোটালি হচ্ছে স্যার একবারে মানে স্টাডি কারণ লেভেলে তো আপনাকে পাস করাই দেওয়া হবে বা পাস করাই দেওয়া হয়। এখানে কিন্তু আপনাকে পাস করাই দেওয়ার জন্য কেউ বসে নাই, আপনাকে ফেল করাই দেওয়ার জন্য সবাই বসে আছে। আর পাস করতে হবে নিজের যোগ্যতায়। জি স্যার। স্যার আপনার কি লেভেল 4 করা আছে নাকি স্যার? আপনার কোন রাউন্ড আছে লেভেল স্যার? স্যার, আমার লেভেল 4 যদি করা না থাকে তাহলে আমি কিভাবে লেভেল 4 এর ক্লাস নিচ্ছি? না, 5 1 2 3 সব করা নাকি স্যার? আমার 1 2 3 সব করা, লেভেল 4 করা, লেভেল 5 করা হয় নাই। ও 5 টা পেন্ডিং। পেন্ডিং না, এখন আমি চেষ্টাই করি নাই। আচ্ছা ঠিক আছে স্যার। আজকে কি ক্লাসটা শেষ করা যাবে? হ্যাঁ ম্যাডাম, আমরা এখন শেষ করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা আর কোনো কোশ্চেন, আমি বুঝি নাই। আপনি তো ডক্টর স্যার? হ্যাঁ, আমি ডক্টর। আমার মূলত আমার যে অকুপেশন সেটা হচ্ছে কেয়ার গিভিং। হ্যাঁ, আমি কেয়ার গিভিংয়ের অকুপেশনে আসছি মূলত ট্রেনার হওয়ার জন্য। হ্যাঁ, বা ট্রেনার হতে হলে ওই যে আমি আপনাকে বলছি না, ট্রেনার হতে হলে আপনাকে আগে ওই কোর্সটা শেষ করতে হবে, এনএসডি সার্টিফিকেট পেতে হবে, ঠিক আছে? যেহেতু আমি এনএসডি সার্টিফিকেট পেতে গেছি, আমাকে এই কোর্সগুলো করে আসতে হয়েছে। এখন আমার সুবিধা হচ্ছে, যেহেতু আমি ডক্টর ছিলাম, আমার এগুলো কিছুই পড়তে হয় নাই, পরীক্ষা দিয়ে আমি পাস করে গেছি। হ্যাঁ, এরপরে যে পড়তে হয় না তাও না, নতুন অনেক জিনিস আছে যেগুলো আমাকে দেখতে হয়েছে, জানতে হয়েছে, ঠিক আছে? এখন আমি বলি, আপনাদের যদি কেউ বিএসসি ইঞ্জিনিয়ারিং থাকে, ধরেন কম্পিউটারে বিএসসি ইঞ্জিনিয়ার করা, হ্যাঁ, এখন সে যদি বলে যে আমি মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনে পরীক্ষা নিব, তাকে কিন্তু রিসোর্স পার্সন ছাড়া কখনো নিবে না। আর এখন রিসোর্স পার্সনের দরকারও হয় না, কারণ প্রচুর আছে, অ্যাসেসর আছে। তার মানে তাকে করতে হলে, ট্রেনার হিসেবে জয়েন করতে হলে বা অ্যাসেসর হিসেবে কাজ করতে হলে, তাকে কিন্তু ওই কম্পিউটার অপারেশন লেভেল 3 লেভেল 2 এগুলো দিয়ে আসতে হবে। তার জন্য পড়াটা সহজ হবে, বাট এই সার্টিফিকেট তার থাকতে হবে, এটা ম্যান্ডেটরি। ক্লিয়ার কিনা আপনাদের? জি স্যার। ঠিক আছে, এক একজনের এক একটা উদ্দেশ্য থাকে, তাই না? যেমন আমার উদ্দেশ্য ফাইনালি একদম কারেক্টলি ছিল যে আমি ট্রেনার হিসেবে কাজ করব। এই জন্য কিন্তু আমি প্রথমে লেভেল 2 দিয়ে সিবিটিএ কমপ্লিট করছি, এরপরে লেভেল 3 দিয়েছি, লেভেল 3 কয়েকটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? কারণ আমার তো আর প্রফেশন হিসেবে কেয়ার গিভিং নেওয়ার লক্ষ্য ছিল না। আমার লক্ষ্য ছিল কেয়ার গিভিংটাকে আমি আর একটু ভালোভাবে ট্রেন আপ করে ওদেরকে আরও কীভাবে প্রফেশনাল বানানো যায়, এটা আমার চিন্তা ছিল। দেখেন স্যার, আমার দোয়া তো আপনাদের লাগবে, আমার দোয়া ছাড়া তো হবে না, যেহেতু আমি কষ্ট করতেছি আপনাদের পিছনে, বাট আপনাদের দাওয়াটাও লাগবে। হ্যাঁ, এই দাওয়াটা আপনারা ঠিক মতো রেডি করেন, আমার দোয়ার কোনো অভাব নাই। স্যার দোয়াও লাগবে, দাওয়াও লাগবে স্যার। এই তো বলতেছি যে দোয়া আমি অনেক দিব, হ্যাঁ, বাট আপনাদের দাওয়াটাও লাগবে। হ্যাঁ, এই দাওয়াটা আপনাদের রেডি করতে হবে। ওকে, বেস্ট অফ লাক, ভালো থাকেন, দেখা যাক কার কি হয়, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কাটে না কেন?